বাসার সামনে গিয়ে দেখি বাড়িওয়ালার মেয়ে একটা টি শার্ট আর একটা লুঙ্গি পরে দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কার সাথে যেন কথা বলছে। তবে বাড়িওয়ালার মেয়েকে এই রূপে দেখে আমি সত্যি অবাক হয়ে গেলাম। এই মেয়ের শখ কত যে সে লুঙ্গি পরছে। রাত এমনি অনেকটা হয়েছে। আমাকে দেখে বাড়িওয়ালার মেয়ে বলল, কিরে, কোথা থেকে আসলি? আমি শুধু বললাম বাহিরে গিয়েছিলাম, সেখানে একটু হাওয়া খেতে। আচ্ছা, রুমে গিয়ে কি করবি? কি আর করব, চোখ বন্ধ করে ঘুমিয়ে যাব। তোর এখন ঘুমাতে হবে না, আমার সাথে চল, কিছু কাজ আছে। আমি আপনার সাথে যেতে পারবো না, এমনি সকাল থেকে কিছু খাই নেই। বাড়িওয়ালা মেয়ে আমার হাত ধরে বলল, কোনো কথা বলিস না, আমার সাথে আয়, তোরে কিছু দেখাই। এই কথা বলে বাড়িওয়ালার মেয়ে আমাকে ধরে ওর রুমে নিয়ে গেল। আর ওর রুমে গিয়ে দেওয়ালের সামনে কি জানি একটা পাসওয়ার্ড দিতেই দেওয়ালের দরজা খুলে মাটির নিচে একটা রাস্তা গেল। এটা দেখে তো আমি আরো অবাক হয়ে গেলাম। বাড়িওয়ালার মেয়ে আমার হাতে একটা পিৎজার প্যাকেট দিয়ে বলল, এইটা খেতে খেতে আমার পিছনে পিছনে আয়। আমি সিঁড়ি বেয়ে তার সাথে নিচে যেতে লাগলাম। মনে মনে শুধু বলছি, এই মেয়েকে আমি চিনি না জানি না, তারপরেও কেন আমার সাথে যাচ্ছে, দেখি ও এখানে কি করে। নিচে নামতে আমি তো পুরোই বোকা হয়ে গেলাম। নিচের রুমটা এত সুন্দর করে সাজানো হয়েছে যে বলার বাহিরে। আর এই রুমে এসিও আছে দেখছি। হঠাৎ আমার নজর পড়ল একটা ছেলেকে উপরে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, আর ওর শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে নিচে পড়ছে। এই ছেলেটার থেকে একটু দূরে বাড়িওয়ালার মেয়ের 3 বান্ধবী কম্পিউটারে কি যেন কাজ করছে। এসব দেখে আমি যেন এক প্রকার বোকাই হয়ে গেলাম। এখানে এসব কি চলছে এটাই তো আমি বুঝতে পারছি না। হঠাৎ বাড়িওয়ালার মেয়ে আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি রিয়া চৌধুরী, আর তোর নামটা তো জানা হলো না। আমি রিয়া নামটা শুনে শুধু বললাম, রিয়া নামটা আমি এর আগে কোথাও যেন শুনেছি শুনেছি লাগছে। কেন, তোর বইয়ের নাম কি রিয়া, নাকি তোর গার্লফ্রেন্ডের নাম রিয়া? আপনার এত কিছু জানতে হবে না। আর এখানে এসব কি চলছে? রিয়া হাসতে হাসতে বলল, কি চলছে তুই বল, আর তার আগে তোর নামটা বল, যাতে তোরে মনে রাখতে পারি। কেন? আমার নাম দিয়ে আপনি কি করবেন? আমি কি করব না করব সেটা দিয়ে তোর লাভ নেই, আগে তোর নামটা বল। বলতে পারবো না। আর আমাকে এখন বাসায় যেতে হবে। রিয়া আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, মরার খুব শখ না তোর? এই কথা বলে রিয়া একটা তলোয়ার আর একটা পিস্তল আমার সামনে রেখে বলল, এইগুলো দিয়ে কিছু কাজ করব, ভয় পাস না আবার। তবে আমি তোর নামটা জানতে পারলাম না, খুব খারাপ লাগলো আমার। আমি এবার ভয়ে ভয়ে বলে দিলাম, মানে আমার নাম লাদেন। ও, তোর নাম লাদেন, ভালোই হয়েছে তোর নামটা জানতে পেরেছি। এখন তোর কাজ হলো, এই যে সামনে একটা ছেলেকে দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছি, তুই তাকে মারবি। হয়তো গুলি করে মারবি, নয়তো ওকে কেটে টুকরো টুকরো করে মারবি। এখন তোর যেটা পছন্দ হয় সেটা করবি। তবে মোট কথা হলো, ওকে তোর মারতেই হবে, না হলে তুই নিজে আজকে এখানে মরবি। রিয়া আমার হাতে পিস্তল তুলে দিয়ে বলল, পুরোপুরি এটা লোড করা আছে, শুধু তুই ওর উপরে চালিয়ে দে। এই আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? নিরীহ একটা ছেলেকে এভাবে মারতে আপনার খারাপ লাগে না? আর আবার আমাকে মারতে বলছেন? আপনার মাথা খারাপ হয়ে গেছে আমি ওকে মারবো? দাঁড়ান, আমি পুলিশকে খবর দিচ্ছি। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, কে বলেছে ও নিরীহ একটা ছেলে? আমি তো ওকে মারতে চাই না, ওর বোন নিজে আমাকে বলেছে ওকে মারতে। তুই ওকে নিরীহ বলছিস না? ও সুযোগ পেলেই ওর বোনকে ধর্ষণ করত। আর আমাদের একটা সাইট আছে, যাদের বেশি সমস্যা হয় ওরা আমাদের জানিয়ে দেয়। আর যদি ওদের সাথে খারাপ কিছু হয় তাহলে আমরা ওদের এইভাবেই শাস্তি দিই। এখন ওর শাস্তি হলো মৃত্যু। ওকে তুই মার, না হলে তুই নিজেকে নিজে মার। আমি পারবো না, আমাকে যেতে দিন। রিয়া ওর পেছন থেকে একটা পিস্তল বের করে আমার মাথায় ধরে বলল, তুই ওকে মারবি বলেছি, মারবি। এখন কোনো কথা বলবি না, আমি তোরে যা করতে বলছি তাই কর।
আমি কিন্তু এসব আপনার আম্মুর কাছে বলে দেব। রিয়া আমার মাথা থেকে পিস্তল নামিয়ে বলল, আচ্ছা। তুই এত বোকা কেন বলতো? আমি এত বোকা আপনাকে কে বলেছে? আজকে বিকালে যখন তোর আম্মু আমার আম্মুর সাথে কথা বলছিল তখন শুনেছি তোর বাবাকে নাকি তোর চাচাতো ভাইয়া মেরেছে। আচ্ছা, তোর কি ওদের উপর প্রতিশোধ নিতে ইচ্ছে করে না? আমি হলে তো ওদের কেটে টুকরো টুকরো করে দিতাম। আমি মন খারাপ করে বললাম, প্রতিশোধ নিতে তো আমার ইচ্ছে করেই, কিন্তু শুধু সময়ের অপেক্ষা। একটা কথা তো জানেন, ধৈর্যের পর অনেক মিষ্টি হয়। তুই আবার প্রতিশোধ নিবি? আমার তোর দেখে এমনটা মনে হয় না। তার চেয়ে তুই আমাদের সাথে যোগ দে। আমি তোরে দিয়ে তোর ভাইকে এমন করে মারবো যেন সবাই ভয়ে তোরে দেখে কাঁপে। মিস রিয়া চৌধুরী, তার আর দরকার নেই। আমার কাজ আমি নিজেই করতে পারবো। তাছাড়া আমি এখন একজন সেনাবাহিনী। আজকে আমার চাকরি হয়েছে। রিয়া আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তোরে যতটা বোকা মনে হয় তুই আসলে ততটাও বোকা নয়। জীবনে অনেক কিছু করতে পারবি, আর যদি খুন খারাপি করতে চাস বা তোর টাকার দরকার হয় তাহলে আমাদের গ্যাংয়ে যোগ দিবি, তাহলে তুই সব কিছু পাবি। সরি, আমার এসবের দরকার নেই। আচ্ছা, এই ছেলেটাকে ছেড়ে দিন। রিয়া আমার হাত ধরে বলল, আমার সাথে আয়, তোরে একটা ভিডিও দেখায়। এরপরেও যদি তোর মনে হয় ওকে ছেড়ে দেওয়া যায় তাহলে আমি কসম করে বলছি ওকে ছেড়ে দেব। আমি হয়তো আমার আম্মুর কাছে খারাপ হতে পারি, গাঁজা খাই, নেশা করি, কিন্তু কেউ আমার কষ্ট কখনোই বুঝতে চায় না। কেউ একটাবার এসে আমাকে জিজ্ঞাসা করে না আমি এত খারাপ কেন হয়েছি। আমি তো একটা মেয়ে মানুষ, আমি তো এসব করতে চাই নাই, কিন্তু কি করব বল, পরিস্থিতি আমাকে এমন করেছে। এই কথাগুলো বলে রিয়া ওর চোখের পানি মুছল। আমি বুঝলাম না ওর কি এমন হয়েছে যার জন্য ও এত কান্না করছে। রিয়া ওর এক বান্ধবীকে ইশারা করতেই একটা ভিডিও আমার সামনে প্লে করলো। ভিডিওটা এমন ছিল যেখানে একটা মেয়েকে কয়েকজন ছেলে মিলে ধর্ষণ করছে। আর শুধু ধর্ষণ করছে বলে ভুল হবে, ওই মেয়েটাকে যেভাবে শাস্তি দেওয়ার দরকার সেইভাবেই শাস্তি দিচ্ছে। তবে মেয়েটাকে ছেলেটা থেকে একটু বড় মনে হচ্ছে। মেয়েটা শুধু কান্না করছে আর ওর হাত মুখ বেঁধে রেখেছে। ভিডিওটা শুধু এই পর্যন্তই ছিল। ভিডিও শেষ হতেই রিয়া আমার দিকে তাকিয়ে বলল, এই মেয়েটা আর কেউ না, এইটা হলো ওর বড় বোন, যার একটা বাচ্চা আছে। এখন তুই বল ওর কি করা উচিত। তুই হয়তো এইটা বলতে পারিস এই ভিডিওটা আমি কোথা থেকে পেয়েছি। যে মেয়েটা ধর্ষিত হয়েছে ও আমার সাথে কোনো একভাবে যোগাযোগ করেছে, আর ওর ভাই এই ভিডিওটা অনলাইনে ছেড়ে দেয়। এরপরেও কি আমি ওকে ছেড়ে দিতে পারি? তুই বল। ওর বোন যখন আমাদের কাছে বিচার চেয়েছে তখন আমার মনে হলো আমি ওর চাইতে অন্য কিছু করতে পারবো না। আমি রিয়ার দিকে একবার তাকিয়ে সামনে থাকা লম্বা তলোয়ারটা হাতে নিলাম। ছেলেটাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। আমি আগে ওকে মুক্ত করলাম। ছেলেটার দিকে তাকিয়ে শুধু বললাম, মরার আগে তোর কোনো শেষ ইচ্ছে আছে? ছেলেটা কেঁদে দিয়ে বলল, ভাই, আমি বাঁচতে চাই। প্লিজ আমাকে ওদের হাত থেকে বাঁচান। আমি আর এসব কাজ ভুলেও করব না। প্লিজ ওদের হাত থেকে আমাকে বাঁচান। ছেলেটার কথা শুনে আমার কেন জানি মেজাজ গরম হয়ে গেল। তলোয়ারটা দুই হাতে নিয়ে শক্ত করে ধরে গলা বরাবর বসিয়ে দিলাম। ছেলেটার মাথাটা ছিটকে একদিকে পড়ল আর দেহটা আমার সামনেই পড়ে গেল। আজকে কেন জানি আমার ভেতরের পশুটা জেগে গেল। রক্তে আমার পুরো শরীরটা ভিজে গেছে। ছেলেটার মাথাটা হাতে নিয়ে বললাম, কেন তোরা এমন করিস কেন? ও তোর বোন ছিল। একজন ভাইয়ের কাছে নিজের বোনের যদি নিরাপত্তা না থাকে তাহলে তুই কিরকম ভাই আমাকে এটা বল। আমি রিয়ার হাতে ছেলেটার মাথা দিয়ে বললাম, জানি না আমি ভুল করেছি কিনা, তবে আমার কাছে যেটা ভালো মনে হলো আমি সেটাই করেছি। তবে আমার নতুন নতুন চাকরি হয়েছে, আপনি প্লিজ। রিয়ার বান্ধবী আমার সামনে এসে আমাকে একটা লুঙ্গি দিয়ে বলল, যান গোসল করে আসুন, আর আপনার নিরাপত্তা আমরা দিব, এই নিয়ে কোনো চিন্তা করবেন না।
আমি লুঙ্গিটা হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি সবকিছু একদম পরিষ্কার হয়ে গেছে, কোথাও কোনো রক্তের দাগ নেই। সামনে শুধু রিয়া একটা টেবিলের ওপর দুইটা পা ঝুলিয়ে বসে আছে। আমাকে দেখে রিয়া বলল, তোর আম্মু মনে হয় তোর জন্য অপেক্ষা করছে। আয় আমার সাথে। তবে তুই চাকরি কর, আমি না করব না। মাঝে মাঝে আমাদের কিছু কাজ করে দিবি, বিনিময়ে তুই যা চাস তাই পাবি। আমি টেবিলের ওপর থেকে পিস্তলটা নিয়ে বললাম, এটা আমার লাগবে। তোর পছন্দ হলে নিয়ে নে, আমি না করব না। আপনি কি সবসময় এমন থাকেন? জানিস, মানুষ কখন পৃথিবী সব কিছু ছাড়ে? যখন এমন পথে চলে আসে, যখন সে দেখে তার চারপাশে সব কিছু একদম শূন্য। বুঝলাম না। রিয়া চশমা পরে বলল, আয়, তোরে বাসায় পৌঁছে দিয়ে আসি। আমি তো এখন আমার বাসায় আছি। রিয়া হাসি দিয়ে বলল, তাই তো। আপনি খুব সুন্দর মিস রিয়া চৌধুরী। বিশেষ করে চশমাতে আপনাকে মারাত্মক সুন্দরী লাগে। প্রেম করবি আমার সাথে? ছি, কি বলেন? আমার মা আমাকে মারবে। কেন? আমি কি দেখতে শুনতে খারাপ? তুই না বললি আমি দেখতে মারাত্মক সুন্দরী? আল্লাহর তৈরি সবকিছুই সুন্দর, শুধু আমরা মনের দিক দিয়ে খারাপ। তবে আপনি প্লিজ এসব আমার আম্মুকে। তোর এই নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। আমি বলছি তো, এইসব কেউ জানতে পারবে না। আমি আর কিছু না বলে রিয়ার রুম থেকে চুপটি করে বের হয়ে উপরে চলে গেলাম। বাসার ভেতরে গিয়ে দেখি আম্মু চেয়ারে বসে আছে। আমাকে দেখে আম্মু বলল, কি রে বাবা, সে কখন গেলি, মাত্র আসলি, কি হয়েছে কিছুই তো জানি না। আমি আম্মুকে জড়িয়ে ধরে বললাম, আম্মু তোমার ছেলের চাকরি হয়ে গেছে। আম্মু আমাকে সরিয়ে বলল, থাক থাক, আর মিথ্যে কথা বলতে হবে না, তুই টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। আমি আম্মুর হাতে আমার চাকরির কল লেটারটা দিলাম। আম্মু ওটা কিছুক্ষণ দেখে কান্না করে দিল। আম্মু আমাকে জড়িয়ে ধরে বলল, আজকে যদি তোর বাবা থাকতো তাহলে তিনি কতটা না খুশি হতেন। আমি যে আজকে কতটা খুশি হয়েছি বাবা, বলার বাইরে। আরে আম্মু থাক থাক, আর কান্না করতে হবে না। কি রে, তোর কপালে সব কিসের রক্ত? আম্মুর কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম। কোনো মতে কপালে হাত দিয়ে রক্ত মুছে বললাম, আরে আম্মু রাতে আসছি না, এই জন্য মশা ধরছিল, যার জন্য কপালে রক্ত লেগে আছে। সে না হয় বুঝলাম, কিন্তু তুই লুঙ্গি পরে আছত কেন? কোনো কিছু হয় নাই তো তোর আবার? আমার কেন জানি মনে হচ্ছে তুই আমার থেকে কিছু লুকাচ্ছিস। আমি মনে মনে বললাম, আমি জানতাম আম্মু আমাকে সন্দেহ করবে। মায়ের মন তো, এই জন্য সন্তানের কি হয় না হয় তিনি কিছুটা হলেও বলতে পারেন। আমি একটু রাগ দেখিয়ে আম্মুকে বললাম, কই তোমার ছেলে একটা চাকরি পেয়েছে তা নিয়ে একটু আনন্দ করবা, কিন্তু তা না, তুমি তো উল্টো আমাকে সন্দেহ করো। দেখ বাবা, রাগ করিস না, তুই টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। আম্মু কিচেন থেকে খাবার এনে আমাকে দিল। মাহি হয়তো ঘুমিয়ে গেছে। খেয়ে দিয়ে আমি আমার রুমে চলে গেলাম, কিন্তু কিছুতেই আমার ঘুম আসছে না। একটু পর পর ওই কিছুক্ষণ আগে যে ছেলেটাকে মারলাম তার ছবি বারবার সামনে ভেসে উঠছে, এই জন্য কিছুতেই ঘুম আসছে না। রুম থেকে বের হয়ে ধীরে ধীরে হেঁটে ছাদে চলে গেলাম। আর ছাদে যেতেই কে যেন বলল, আমি জানতাম তুই আজকে ঘুমাতে পারবি না, কারণ প্রথম প্রথম কাউকে মারলি তো, এই জন্য ঘুমাতে পারবি না। আর আমি জানি তুই ছাদে আসবি। আরে রিয়া তুমি এখানে কি করো, তাও আবার এত রাত্রে? কেন? আমার আবার কিসের ভয় রে? আমি রিয়ার কাছাকাছি বসে ওর মুখের সামনে আমার মুখ নিয়ে বললাম, যদি আমি কিছু করে ফেলি? রিয়া আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমি জানি তুই কিছু করতে পারবি না, তবে আমার সাথে সবসময় অস্ত্র থাকে, কেউ আমাকে কিছু করতে পারবে না। আমি এবার রিয়ার থেকে একটু দূরে গিয়ে বসে বললাম, মেয়ে যত খুন খারাপই করুক, তবে সে তার ইজ্জত কখনো কারো কাছে বিলিয়ে দেবে না। মেয়েদের কাছে এটাই একমাত্র মূল্যবান সম্পদ। তুই এটা বুঝবি না, তবে তোর আপনি বা তুমি বলতে হবে না, তুই বলে ডাকতে পারবি। আমি রিয়ার পাশে বসে বললাম, একটা মেয়ের সাথে একদিনে যে এতটা ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে
বুঝতেও পারে নাই। রিয়া একটা সিগারেট জ্বালিয়ে বলল, খাবি এটা? আপনি জানেন না সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? আমি তো মরে যেতে চাই, কিন্তু পারি না। এইসব নেশা আমার কিছুই হয় না। মেয়েদের সিগারেট খেতে মানায় না। তবে যদিও আমি মানি, কিন্তু আপনি তাই বলে গাঁজা খাবেন? রিয়া শুধু বলল, ওই একটা জিনিসের জন্যই আমি বেঁচে আছি। আমাকে যদি তুই 3 বেলা খাবার না দিস, যদি বলি শুধু সিগারেট আর গাঁজা খেতে, আমি ওইটা খেয়ে সারা জীবন পার করে দিতে পারবো। আমি যদি বলি আপনি সিগারেট খাওয়া ছেড়ে দিতে, তাহলে কি পারবেন আপনি? তুই আমার কে যে তুই বললে আমি সিগারেট খাওয়া ছেড়ে দিব? কিছুক্ষণ আগে না আপনি আমাকে তুমি করে বলতেন, এখন আবার বলছেন তুই আমার কে? তোর সাথে আমার একদিনের পরিচয়, এই জন্য তুই আমার সম্পর্কে এত কিছু জানিস না। জানলে হয়তো এইসব কথা আর বলতি না। আচ্ছা, তোর ট্রেনিং কবে? এই তো কয়েকদিন পরেই চলে যাব। তোর ভাগ্য অনেক ভালো, জীবনে কিছু হলেও তো করতে পারলি। আর দেখ আমাকে। আপনি ইচ্ছা করলে কোনো ভালো কোম্পানিতে জব নিতে পারেন। আমার বাবার টাকা পয়সার অভাব আছে, তুই বল। বাবার টাকা থাকলেই আপনি কাজ করবেন না? আপনি নিজে টাকা ইনকাম করে দেখেন কতটা কষ্ট হয়। অন্যের ওপর বসে বসে আর কতদিন খাবেন? কি রে লাদেন, তুই এত রাতে এখানে কি করিস? সামনে তাকিয়ে দেখি আম্মু চলে আসছে। আম্মু আমার কাছে এসেই আমার গালে ঠাস ঠাস করে দুটো চড় দিয়ে বলল, বিয়াদব ছেলে, তুই এখানে এই মেয়ের সাথে কি করিস? আরেকবার যদি তোরে আমি এই মেয়ের সাথে দেখি না, তাহলে তোর খবর আছে বলে দিলাম। আম্মু ও তো বাড়িওয়ালার মেয়ে। বাড়িওয়ালার মেয়ে হয়েছে দেখে কি আমাকে তাকে সম্মান করতে হবে? আর আমি রাত থেকে দেখছি তোর হাব ভাব বেশি একটা ভালো ঠেকছে না। যদি তোরে আর কোনো উল্টাপাল্টা কাজ করতে দেখি না, তাহলে তোর খবর আছে এই বলে দিলাম। এখন চল। আম্মু আমাকে টেনে নিচে নিয়ে গেল। রিয়া শুধু আমার আম্মুর দিকে তাকিয়েছিল, ও কিছু বলে নেই। আম্মু আমাকে রুমে ঢুকিয়ে দরজার বাহির থেকে বন্ধ করে দিয়ে বলল, এখন চুপচাপ ঘুমিয়ে পড়, সকালে তোর অনেক কাজ করতে হবে। আর এই মেয়ের থেকে দূরে থাকবি তুই, ও বাজে একটা মেয়ে। এই কথাগুলো বলে আম্মু চলে গেল। আমি বিছানার ওপর শুয়ে শুয়ে চিন্তা করছি, রিয়া কি আসলেই বাজে একটা মেয়ে? তবে আমি ওকে একদিনে যতটা জেনেছি, আমার কেন জানি না মনে হয় ও কোনো কারণে এমন হয়ে গেছে। দেখি যদি আমি কিছু জানতে পারি। রিয়া দেখতে শুনতে কম সুন্দর না, এরপরেও নিজেকে যেভাবে ইচ্ছে সেভাবে রাখে। এসব চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আপু আমার পাশে বসে আছে। আপুকে দেখে আমি লাফ দিয়ে বিছানা থেকে উঠে গেলাম। সকাল সকাল আপু আমার দিকে চোখ ঘুরিয়ে তাকিয়ে ঠাস ঠাস করে আমার গালে দুটো চড় দিল। আমি গালে হাত দিয়ে চুপটি করে আপুর দিকে তাকিয়ে আছি। সকাল সকাল আপুর হাতে থাপ্পড় খেলাম। আমি এবার কান্না মিশ্রিত কণ্ঠে বললাম, তুই আমাকে মারতে পারলি? মাত্র ঘুম থেকে উঠেছি আর তুই আমাকে মারলি? আপু আমাকে ধমক দিয়ে বলল, তুই চুপ থাক, তুই আমার সাথে কোনো কথা বলবি না। আমি কি করেছি যে আমি আমার বোনের সাথে কথা বলতে পারবো না? তুই আমাকে না বলে আমাদের বাসা থেকে পালিয়ে আসলি কেন? ওখানে থেকে কি আমি মরবো? এমনি মরতে মরতে বেঁচে গেছি, বাকি জীবনে বেঁচে থাকলে তোদের বাসায় আর যাব না। আপু মন খারাপ করে বলল, আমার মেয়ের হয়ে আমি তোর কাছে মাপ চাইছি, আমাকে মাফ করে দিস। কি করবো বল তোকে? তোকে তো আর ফেলতে পারি না। ও আমার মেয়ে। যখন আমি শুনলাম আমার মেয়ে ওর বান্ধবী মিলে তোরে মারতে নিয়েছিল, তখন আমার খুব খারাপ লাগছে এসব কথা শুনে। আমি তো আর আমার মেয়েকে 3 দিন রুমে আটকে রাখছি, একদিন ওকে খাবার দেই নাই। বিশ্বাস কর ভাই, ওকে আমি নিজে বেহুশ অবস্থায় পড়ে থাকতে দেখেছি। 3 দিন ওকে কিছু খেতে দেয় নাই, এজন্য ওর শরীর দুর্বল হয়ে গেছে। আর পরে আমার পা ধরে কান্না করতে করতে বলে ও আর এসব করবে না, একেবারে ভালো হয়ে যাবে। নিজের মেয়ে তো ফেলতে পারি না। বিশ্বাস কর, ও আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। আর বাকি রইল ওর বান্ধবী। আমি ওর মা বাবার কাছে এই বিষয়ে বিচার দিয়েছি, পরে ওর বাবা মা ওকে ইচ্ছা মতো মেরেছে। ওর বাবা মা পর্যন্ত আমার কাছে এই বিষয় নিয়ে মাপ পেয়েছে। এখন তুই বল, এছাড়া আমি ওদের কি অন্য কোনো শাস্তি দিতে পারতাম? আমি তোরে বলছি এসব করতে। ওরা ছোট মানুষ, যা ইচ্ছে তাই করবে, এজন্য তো আমি ওদের একা রেখে চলে আসছি। এই বিষয়ে আর কোনো কথা বলা লাগবে না।
তুই ফ্রেশ হয়ে টেবিলে আয়, আমি খাবার দিচ্ছি। আপু, বল। আমার চাকরি হয়ে গেছে। তুই কি? আম্মু আমাকে রাতে বলেছে, এই জন্য তো এখানে আসলাম। আমি আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে নাস্তা করতে রুম থেকে বেরোলাম। আমি ছাড়া সবাই টেবিলে বসে নাস্তা করছে, তবে তানিয়া আর ওর বান্ধবী ঋতুও এখানে আসছে দেখি। আমি গিয়ে চুপচাপ দুলাভাইয়ের পাশে বসলাম। তবে ঋতু আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে, হয়তো ও আমাকে কিছু বলতে চাইছে। দুলাভাই নাস্তা করতে করতে বলল, কি ব্যাপার শালাবাবু, তোমার চাকরি হয়েছে, আমাদের বললে না কেন? নাকি আমার উপর এখনো রেগে আছো? আরে দুলাভাই, আপনি কি সব কথা যে বলেন! আমি আপনাদের উপর রাগ করব কেন? তাছাড়া অনেক রাত হয়ে গিয়েছে বাসায় আসতে, সেজন্য কিছু বলতে পারি নাই। তোমার চাকরি হয়েছে শুনে আমরা অনেক খুশি হয়েছি, তবে যখন শুনলাম তোমার চাচাতো ভাই রাসেল তোমার বাবাকে মেরেছে, তখন এটা শুনে আমার খুব খারাপ লেগেছে। ওর চাচাকে মারতে পারলো? ছি ছি, আমি ভাবতেই পারিনি এমন কিছু করবে। দুলাভাইয়ের কথা শুনে আমি আপুর দিকে তাকালাম। আপু নাস্তা না করে টেবিলে বসে কান্না করছে। তবে দুলাভাই আমার দিকে তাকিয়ে বলল, আফসোস একটাই, তুমি কিছু করতে পারলে না। আমি মাহির দিকে তাকিয়ে বললাম, মাহি, আমার বিছানার নিচে একটা কিছু রাখা আছে, ওটা তুই নিয়ে আয়। মাহি টেবিল ছেড়ে আমার কথা মতো উঠে আমার রুমে চলে গেল। আর কিছুক্ষণ পর একটা পিস্তল এনে আমার হাতে দিয়ে বলল, ভাই এইটি কি, তোর বিছানার নিচে পিস্তল কেন? আমি পিস্তল হাতে নিয়ে হাসতে হাসতে বললাম, আগের জীবন আমার কতটা না ভালো ছিল আপু। দুলাভাইয়ের সাথে কাজ করতাম আর দিন শেষে বাসায় আসতাম, কিন্তু তোর মেয়ে আর ওর বান্ধবী আমাকে ভালোভাবে বাঁচতেও দিল না। তোদের বাসা থেকে পালিয়ে আসার পর আমার সাথে এমন হয়েছে। রাসেল আমার বাবাকে ভয় দেখিয়ে অনেক কিছু করেছে, আমাদের সম্পত্তিগুলো ওর নামে লিখে নিয়েছে, আবার ওর বোনের সাথে আমার বিয়েও ঠিক করেছে। আর শেষে ও আমার বাবাকে মেরে ফেলল। বিশ্বাস কর আপু, আমি খারাপ হতে চাই নাই, কিন্তু ও আমাকে খারাপ বানিয়েছে। আমি চাকরি করব ঠিকই, কিন্তু এর পাশাপাশি অনেক কিছু করব। জানিস আপু, আজকে রাতে আমি একটা ছেলেকে নিজের হাতে মেরেছি। তলোয়ারটা অনেক লম্বা ছিল, ওটা দিয়ে ওর গলা কেটেছি আমি। ছেলেটা কি করেছে জানিস? ওর বোনকে ধর্ষণ করেছিল, এই জন্য মেরেছি। আম্মু রাতে আমাকে জিজ্ঞেস করেছিল, তোর কপালে রক্ত কেন, আর তুই লুঙ্গি পরে কোথা থেকে আসলি? আসলে আমার কপালে রক্ত ছিল ওই ছেলেটার। শুধু কপালে রক্ত ছিল না, পুরো শরীরে রক্ত ছিল আমার। আর যখন গোসল করে লুঙ্গি পরেছিলাম। তবে আপু, তোর আমি কথা দিচ্ছি, ওই রাসেলের মাথা কেটে আমি তোরে গিফট দেব, এটা মনে রাখিস। ওকে সবার সামনে আমি কুত্তার মতো করে মারব। ও আমার বাবাকে মেরেছে না, আমি ওকে নিজ হাতে মারব। এক সময় তোর ভাইয়ের নামটা শুনে সবাই ভয়ে কাঁপতে থাকবে, এটা মিলিয়ে নিস। ছাড়বো না আমি ওকে, ছাড়বো না আমি কাউকে। আমার কথাগুলো শুনে সবাই যেন কেমন নজরে আমার দিকে তাকিয়ে আছে। তানিয়া আর ওর বান্ধবী তো ভয়ে বসে বসে কাঁপাকাঁপি করছে। হঠাৎ কোথা থেকে আম্মু লম্বা একটা লাঠি নিয়ে আমায় ইচ্ছে মতো মারতে লাগলো। মারতে মারতে বলছে, তোরে আমি এই শিখাইছি? ও তোর বাবাকে মেরেছে দেখে তুইও কি তার মতে খারাপ হয়ে যাবি? আমি তোরে দিয়ে এগুলো আশা করেছিলাম। আপু আম্মাকে ধরে বলল, আরে আম্মু থাকতো, আমি বুঝিয়ে বলছি তো, তোমাকে মারতে হবে না। আপু আমাকে কোনো মতে বুঝিয়ে আপু আমার পাশে বসে বলল, উল্টোপাল্টা কিছু করার দরকার নেই তোর, তুই তোর মতো চাকরি কর। এইসব সময় হলে দেখা যাবে। আজকে একজন যদি খারাপ হয়ে যায়, তাহলে তুইও কি তার সাথে খারাপ হয়ে যাবি? এইসব করার কোনো দরকার নেই। ট্রেডিং এর শেষ করে মনোযোগ সহকারে চাকরি কর, নিজের লাইফে ফোকাস কর। কে কি করলে এটা দেখার বিষয় না। আমি মাথা ঝাঁকিয়ে বললাম, বললে কি হবে? তবে তুই কি সত্যি কাউকে মেরেছিস? আমি আবার মাথা ঝাঁকিয়ে বললাম, মেরেছি। আচ্ছা আচ্ছা, বাদ দে এসব। এখন আমি কি বললাম মনে থাকবে তো? চেষ্টা করব আমি। তবে তুই আমাকে যা কিছু বল, আমি সেগুলো মানার চেষ্টা করব। কিন্তু ওই রাসেলকে আমি নিজ হাতে মারব। এই জন্য যদি আমার চাকরি চলে যায়, যাবে। তোরা যদি আমাকে বাসা থেকেও বের করে দিস, তাহলেও আমি কিছু বলবো না, কিন্তু ওকে আমি ছাড়বো না। বাবা আমার জন্য কত কিছু করেছে। সারাদিন মাঠে কাজ করে এসে
হাসি মুখে আমাকে বলতো, বাবা পড়াশোনা কর, আমার মতো এসব কাজ করতে তুই পারবি না। নিজের বিড়ি কেনার টাকা রাখতো না, উল্টা আমাকে টাকাগুলো দিয়ে বলতো তুই নাকি ফোনে এমবি নাকি কিনবি, কিনে নিস। এসব কথা কিভাবে আমি ভুলে যাব, যিনি আমাকে তার নিজের শরীরের রক্ত বিক্রি করে চিকিৎসা করিয়েছেন। আমার বাবাকে ওরা মেরেছে, আমি ওরা ছেড়ে দিব? তুই বল কিভাবে ছেড়ে দিব আমি? পারবো না আপু আমি। আপু আমাকে জড়িয়ে ধরে শুধু কান্না করছে, কিছু বলছে না। হঠাৎ করে দুলাভাই বলল, যা হবে পরে দেখা যাবে এসব। দুলাভাই পিস্তলটা হাতে নিয়ে বলল, এটা আমি নিয়ে গেলাম, আমার দোকানে রেখে দিব, যদি কোনোদিন দরকার পড়ে। আর তুমি তো মিয়া সেনাবাহিনীর চাকরি করো, লাইসেন্স করা একটা পিস্তল নিয়ে নিবা তুমি। আমি আপুকে ছেড়ে চোখের পানি মুছে বললাম, আচ্ছা ঠিক আছে নেন, সমস্যা নেই। তা তুমি যাবে কবে? এই তো আর কয়েকদিন আছি, তারপরই চলে যাব। এখন তো চাকরি পেয়েছো, ধীরে ধীরে সব কিছু হবে। তা বিয়ে টিয়ে? আমি আপুর দিকে তাকিয়ে বললাম, আপু তোর জামাইকে বল এসব কথা না বলতে, মাত্র চাকরি পেয়েছি, এখন আবার বিয়ে কিসের রে? এসব বিয়ে দিয়ে আর অনেক পরে, আগে মাহিকে ভালো একটা ছেলে দেখে বিয়ে দেব, পরে আমি আমার বিষয় নিয়ে চিন্তা করব। মাহি মুখ বাঁকিয়ে বলল, খেয়ে দিয়ে আমার কোনো কাজ নেই, আমাকে তোর বিয়ে দিতে হবে না, আমি গেলে তো তুই বিয়ে দিবি, আমি তো সবসময় আমার আম্মুর কাছেই থাকবো। মাহির কথা শুনে আমি হাসতে হাসতে বললাম, তাই নাকি? দেখাই যাবে সামনে কতদিন আছে। কথা বলতে বলতে নাস্তা শেষ করলাম। দুলাভাইয়ের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে রুমে চলে গেলাম। রুমে গিয়ে বিছানায় মাথা দিয়ে শুয়ে আছি, তখন আপু রুমে ঢুকলো। আপুকে দেখে বসে বললাম, কিছু বলবি কি আপু? আপু নতুন একটা আইফোন আমার হাতে দিয়ে বলল, এটা তোর জন্য নিয়ে আসছি। আম্মু বললো তোর নাকি একটা ফোন নাই, এই জন্য এটা নিয়ে আসছি। আমার এসব লাগবে না আপু, আর আমি কি তোরে বলেছি আমাকে এসব দিতে? এখন তো সরকারি চাকরি পেয়েছিস, এখন আমার জিনিস নিবি কেন? মার খাবি কিন্তু আপু। আপু আমার কপালে চুমু দিয়ে বলল, তানিয়া আর ওর বান্ধবী দাঁড়িয়ে আছে তোর সাথে কথা বলার জন্য, রাগারাগি করিস না, ওদের আমি অনেক শাস্তি দিয়েছি। আমি আবার কোন দিন ওদের সাথে রাগারাগি করেছি? তোর মেয়ে আর ওর বান্ধবী যেদিন আমাকে মারতে নিয়েছিল, সেদিনও আমি ওদের কিছু বলি নাই, শুধু কষ্ট লাগলো একটু জায়গায়। জানিস আপু, ও আমার আপন ভাগ্নি হয়। আমাকে ওভাবে একা স্কুলে নিয়ে সবার সামনে অপমান করার পরেও মৃত্যুর মুখে ঠেলে দেওয়াটা কি ঠিক কাজ হয়েছে? ও কি করে করতে পারলো? এখন ওকে তুই কি মারবি? সমস্যা নেই, মারতে চাইলে মারতে পারিস, আমি কিছু বলবো না, ছোট মানুষ তো এত কিছু বোঝে না। ধুর, তুই শুধু উল্টোপাল্টা বুঝিস। আচ্ছা ওদের আসতে বল। আপু রুম থেকে বের হতেই তানিয়া আর ওর বান্ধবী ঋতু রুমে ঢুকলো। তানিয়া আমার পাশে বসে পড়লো, আর ঋতু দাঁড়িয়ে আছে। তানিয়া আমার দিকে তাকিয়ে বলল, মামা ভালো আছেন? আমি হাসি দিয়ে বললাম, ভালো থাকার জন্যই তো তোমাদের ওখান থেকে পালিয়ে আসছি। আমার কথা শুনলেই তানিয়া আর ঋতু আমার পায়ে ধরে বলল, মামা আপনি আমাদের মাফ করে দেন, রাগের মাথায় আমরা কত ভুল করেছি, প্লিজ আপনি আমাদের মাফ করে দেন, আমরা আর কোনোদিন এসব ভুল কখনোই করব না, আপনি প্লিজ আমাদের মাফ করে দেন। আগে আমার পা ছাড় বলছি। না ছাড়বো না, তার আগে বলেন আপনি আমাদের মাফ করছেন। আমি এবার ওদের ধমক দিয়ে বললাম, আগে আমার পা ছাড় বলছি। আমার ধমক শুনে ওরা আমার পা ছেড়ে দিয়ে মাথা নিচু করে আছে। আমি এবার বললাম, তোমরা ছোট মানুষ, ভুল তো করতেই পারো, কিন্তু তাই বলে এমন কিছু করবে যে ভুলে মানুষের জীবন শেষ হয়ে যাবে? তবে যাও, আমি কিছু মনে করি নাই, আর কখনো কারোর সাথে এমন করবে না। অনেক অনেক ধন্যবাদ মামা আপনাকে। আচ্ছা আমি গেলাম। ঋতু তুই কথা বল। মামা আমি একটু মাহির কাছে গেলাম, আসছি থেকে ওর সাথে কথা হয় নাই। এই কথা বলে তানিয়া রুমের বাইরে চলে গেল। ঋতু একা একা দাঁড়িয়ে আছে। আমি ঋতুর দিকে তাকিয়ে বললাম, বস এখানে। ঋতু আমার পাশে বসে বলল, জানেন সেদিন আমি কতটা ভয় পেয়েছিলাম, আমি তো মনে করেছি আমি মারা গেছি তাই তো? ঋতু মাথা নিচু করে বলল,
হুম। আমি হাসি দিয়ে বললাম, আমি মারা গেলে তোমরা দুই বান্ধবী খুব খুশি হতে না? এভাবে বলবেন না, আমাদের সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে। লাদেন, কি করিস? আরে রিয়া, তুই সকাল সকাল এখানে? রিয়া ভেতরে এসে আমার হাত থেকে ফোনটা নিয়ে বলল, কি রে, তোর হাতে নতুন ফোন, তাও আবার আইফোন, আমাকে দিবি এটা? যদি আমার আপু এটা গিফট না করতো তাহলে তোরে দিয়ে দিতাম। রিয়া ফোনটা আবার আমার হাতে দিয়ে বলল। এই মেয়ে কে? আমি হাসি দিয়ে বললাম, এই মেয়ে আমাকে মারতে চেয়েছিল, মানে এক প্রকার আমাকে মরার মুখে ফেলেই চলে গিয়েছিল। রিয়া ঋতুর দিকে তাকিয়ে বলল, তাই নাকি? পিচ্ছি একটা মেয়ের এত সাহস! ভালো ভালো, তবে একটা কথা বলি, তুই এখন একটু হলেও আমাদের সাথে যুক্ত হয়ে গেছিস। তোর গায়ে বা কেউ যদি তোরে মারার চেষ্টা করে, তাহলে আমি নিজে ওকে উপরে তুলে গরুর মতো ওর শরীর থেকে চামড়া খুলে লবণ লাগিয়ে দেব। দূর, এভাবে বলিস না, ও ভয় পেয়েছে এমনিতে অনেক। তো সকাল সকাল এখানে কি, এটা তো বললি না? আসলে তোর সাথে আমার মনে হয় আর দেখা হবে না। কিছু দিনের জন্য এক জায়গায় ঘুরতে যাব, আর তখন তো তুই ট্রেনিংয়ে চলে যাবি। তোর কিছু লাগবে কি? আমার আবার কি লাগবে? মাথা খারাপ হলো নাকি তোর? রিয়া আমার সামনে মাথা ঝুঁকিয়ে বলল, ভালো করে সব কিছু শেষ কর। আর আমি তো খারাপ মেয়ে, আমার সাথে মিশবি কম। আসি রে, ভালো থাকিস। রিয়া দাঁড়া। রিয়া আমার দিকে তাকিয়ে বলল। বল। আমি দাঁড়িয়ে রিয়ার গালে একটা চুমু দিয়ে বললাম, তোর গালগুলো খুব নরম তো, তবে এটা দিলাম কারণ তুই তো আমার বান্ধবী। রিয়া ঠাস করে একটা ঘুষি দিয়ে বলল, আরেকবার খালি আমাকে ছুঁয়ে দেখিস, তোর কি অবস্থা করি। আমি রিয়ার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে বললাম, কি করবি? রিয়া দৌড়ে পালিয়ে বলল। কুত্তা কোথাকার। আসি, ভালো থাকিস। রিয়া যেতেই ঋতু বলল। আপনার নতুন বান্ধবী বুঝি? আমি বলে বিছানায় গিয়ে বসলাম। আমি কি আপনার বউ হওয়ার যোগ্য নই? আমি ঋতুর কথা শুনে ওর দিকে তাকিয়ে বললাম, ভদ্রতার খাতিরে এখানে বসে তোমার মতো পিচ্ছি একটা মেয়ের সাথে কথা বলছি, নইলে তোমাকে এখান থেকে লাথি মেরে বিদায় করে দিতাম। আপনি অনেক পরিবর্তন হয়ে গেছে। মানুষ মাত্রই পরিবর্তনশীল, এটা তো জানো। এখন এখান থেকে বিদায় হও, আমি এখন ঘুমাবো। আপনার ফোনটা দেন। কি করবে? কি আর করব, বসে বসে গেম খেলবো। আমি ঋতুর হাতে ফোনটা দিয়ে দিলাম। ঋতু চলে যাওয়ার পর আমি ঘুমিয়ে গেলাম। রাতে এমনি বেশি ঘুমাতে পারি নাই। দেখতে দেখতে আপুরাও চলে গেল। আর আজকে আমি রেডি হয়ে গেলাম, কারণ আজকে থেকে আমার ট্রেনিং শুরু। সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি আমার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। জানি না সামনে কি আছে, তবে আজকে থেকে হয়তো আমি নতুন কিছু দেখতে পারবো বা নতুন কিছু শিখতে পারবো। হঠাৎ রাস্তায় নিতু ম্যাডামকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তিনি দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছেন, আর তার আশেপাশে সেনাবাহিনীরা ঘিরে আছে। তবে নিতু ম্যাডাম যখন কথা বলে তখন তার চোখে মুখে কেমন যেন রাগের একটা ভাব থাকে। তবে রাস্তায় তাকে আর বেশি দেখতে পারিনি। ট্রাফিক জ্যামে গাড়ি থেমেছিল, এখন আবার গতিতে চলছে। আমি চুপচাপ বসে আছি, তবে এইটুকু চিন্তা করছি, মানুষের জীবন কখন যে পাল্টে যায় এটাই বলা যায় না। আজকে আমার ট্রেনিংয়ের সময় শেষ হয়ে গেল। সম্পূর্ণভাবে আমি আমার ট্রেনিং শেষ করলাম। তবে এখানে আমার একটা ছেলের সাথে ভালো পরিচয় হয়েছে এবং বন্ধুত্ব হয়েছে। ছেলেটার নাম রবিন। আমাদের সাথে সবকিছু শেষ করছে। আজকে শুনলাম সেনাবাহিনীর মেজর মিস নিতু চৌধুরী আসবেন। আমাদের উদ্দেশ্যে তিনি হয়তো কিছু বলবেন, কারণ আজকে থেকেই আমরা চাকরিতে জয়েন করব। রুম থেকে রেডি হয়ে মাঠে আসতে রবিন বলল, আচ্ছা লাদেন, আমি যদি হঠাৎ কোনো দিন পালিয়ে যাই তখন তুই একা হয়ে যাবি না? আমি রবিনের দিকে তাকিয়ে বললাম, তুই আবার পালিয়ে কোথায় যাবি? চাকরি ছেড়ে পালাবি নাকি? রবিন হাসি দিয়ে বলল, এমন কিছুই ভাবতেছি। ভালো ভালো, তাহলে তোর চাকরি করার দরকার নেই, চাকরি ছেড়ে এখানে চলে যা। আরে ধুর,
মজা করলাম, চল লাইনে গিয়ে দাঁড়াই। রবিন আর আমি সবার সাথে গিয়ে লাইনে দাঁড়ালাম। দেখতে দেখতে নিতু ম্যাডাম চলে আসলো। আজকে অনেকদিন পর নিতু ম্যাডামকে দেখলাম। তবে নিতু ম্যাডাম দিন দিন কেমন যেন সুন্দর হয়ে যাচ্ছে। নিতু ম্যাডামকে এতটা সুন্দর লাগছে যেটা বলার বাহিরে। এক দৃষ্টিতে আমি তার দিকে তাকিয়ে আছি। নিতু ম্যাডাম যে আমাদের এলাকার, এটা আমি রবিনকে কখনোই বলি নাই। তবে আমার জীবনের সবচেয়ে বড় ভুল হলো নিতু ম্যাডামকে প্রপোজ না করা। হঠাৎ রবিন পেছন থেকে আমাকে চিমটি দিয়ে বলল, কিরে, তুই মেজরের দিকে এভাবে তাকিয়ে আছো কেন? তিনি জানতে পারলে তোর চাকরি কিন্তু শেষ। হ্যাঁ, চাকরি গেলে যাবে, এতে আমার কি? চুপ, মায়ের খাবি, এখন চুপচাপ দাঁড়িয়ে থাক। কিছুক্ষণ পর নিতু ম্যাডাম দাঁড়িয়ে তিনি তার মতো ভাষণ দিতে লাগলো। এতদিন পর আমরা ট্রেনিং শেষ করলাম, কিভাবে দেশের সেবা করতে হয়, কিভাবে দেশের মানুষকে রক্ষা করতে হবে, এর সম্পর্কেই তিনি বলছেন। হঠাৎ করে আমার ফোনটা বাজতে লাগলো। পাশ থেকে একটা ছেলে বলল, কিরে লাদেন, তুই ফোন নিয়ে এখানে আসলি কেন? কেউ জানতে পারলে কি হবে জানিস? আমি ছেলেটাকে চুপ থাকতে বললাম। রবিনকে বললাম, তুই নিতু ম্যাডামের দিকে একটু খেয়াল রাখ, আমি দেখি কে ফোন করছে। রবিন শুধু বলল, বিপদে তো তুই আর একা পড়বি না, তুই তো মরবি, সাথে আমাকেও মারবি। হেই, এখানে ফোন নিয়ে আসার কি দরকার ছিল বল? হ্যাঁ, আমি রবিনের কথার উত্তর না দিয়ে ফোনটা রিসিভ করলাম। আর ফোন রিসিভ করতেই ওপাশ থেকে হাসির একটা আওয়াজ ভেসে আসলো। তবে এই কণ্ঠটা আমি খুব ভালো করেই চিনতে পেরেছি। এটা হলো আমার চাচাতো ভাই রাসেল। এতদিন পরও আমাকে কল দিয়েছে, কোনো কারণ তো আছেই। তবে আমার কলিজার পানি কেমন যেন শুকিয়ে গেছে। ও তো আবার উল্টো পাল্টা কিছু করেনি। এতদিন পর কল দেওয়ার মানে কি হতে পারে? আমি একটু ভয়েই বললাম, আরে রাসেল ভাই যে এতদিন পরে, কি মনে করে? আমার কথা শুনে রাসেল ভাই হাসতে হাসতে বলল, শুনলাম আজকে নাকি তোর ট্রেনিং শেষ হয়েছে, আবার আজকে নাকি চাকরিতে জয়েন করবি। তোর চাকরি হয়েছে আর আমাদের কিছু বললি না, এটা কি ঠিক করলি? তবে চাচিকে আমি কোথাও খুঁজে পাই নাই। আমি আজকে তোদের সেনাবাহিনীর মেজর নিতু আছে না, ওর বাবা মাকে আর ওর ছোট বোনকে তুলে নিয়ে আসছি। যদি তোরা সবাই মিলে তাকে নিয়ে যেতে পারিস তো আমার কাছে আয়। তবে স্পেশালভাবে আমি তোরে চাই, তুই একা আয়। আমিও দেখতে চাই তোদের সেনাবাহিনীর কেমন শক্তি আছে। আর সুমন বলল তুই নাকি নিতুকে খুব পছন্দ করতি। আজকে আমি তার পরিবারকে তুলে নিয়ে আসছি। এখন তোদের নিতু ম্যাডাম হয়তো সবাইকে একই মিশনে দিবে, তার পরিবারকে রক্ষা করার। যদি পারিস নিয়ে যা। আর তোর নিতু ম্যাডামকে অলরেডি আমি বলে দিয়েছি যে আমি তোর পরিবারকে অপহরণ করেছি, কিন্তু আমিটা কে ও হয়তো জানে না। শুধু তুই জানিস আমি কে। আর সাবধানে, আমাদের গ্রামে আসতেই তোর বিপদ শুরু হয়ে যাবে। এই কথা বলে রাসেল ফোনটা কেটে দিল। আর অন্যদিকে নিতু ম্যাডাম মাইকে বলছে, কিছুক্ষণ আগে আমার পরিবারকে কারা জানি অপহরণ করেছে। এখন তোমাদের আমি নতুন মিশন দিলাম, আমার পরিবার কোথায় আছে এটা খুঁজে বের করো। আমি আমার পরিবার সম্পর্কে সব কিছু তোমাদের ডিটেলস বলে দিব। এখন সবাই সবার কাজ চলে যাও। ধীরে ধীরে সবাই লাইন ভেঙে চলে গেল। আমি দাঁড়িয়ে আছি। রবিন আমাকে পেছন থেকে বলল, লাদেন চল, আজকে নতুন মিশন পেয়েছি, অনেক মজা হবে, চল তাড়াতাড়ি। আমি রবিনকে বললাম, তুই যা, আমি আসছি। সবাই চলে গেল মাঠের মাঝে। শুধু আমি একা দাঁড়িয়ে আছি। আর নিতু ম্যাডাম আমাকে দূর থেকে একা দাঁড়িয়ে থাকতে দেখে আমাকে ইশারা করে বলল, কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি হেঁটে নিতু ম্যাডামের সামনে চলে গেলাম। তবে তার পাশে অনেক সেনাবাহিনী দাঁড়িয়ে আছে, ওরা হয়তো তাকে গাইড করে। আমি একটু ধীরে বললাম, ম্যাডাম আপনার সাথে আমার কিছু কথা ছিল। নিতু ম্যাডাম আমার কথা শুনেই আমাকে ধমক দিয়ে বলল, তোমার কত বড় সাহস, আমি অর্ডার করার পরেও এখানে একা একা দাঁড়িয়ে আছো? ম্যাডাম আমি আপনার পরিবার সম্পর্কে অনেক কিছু জানি। নিতু ম্যাডাম এবার চোখ গরম করে বলল, যাও 3 রাউন্ড মেরে আসো আমার কথা না শোনার জন্য। ম্যাডাম আমি আপনার
4 রাউন্ড মেরে আসো। কিন্তু ম্যাডাম, 5 রাউন্ড। আমি আর কিছু বললাম না, মাথা নিচু করে দৌড়াতে লাগলাম। মনে মনে শুধু বললাম, আসছিলাম উপকার করতে, কিন্তু উল্টো আমাকে কথা শুনতে হয়েছে। এভাবে উপরে তিনি দেখতে কতটা না সুন্দর, কিন্তু তার রাগ দেখলে মনে হয় ডাইনি একটা। কি যে ওকে চাকরি দিল এটাই বুঝলাম না। আমি আমার রাউন্ড শেষ করে কেবিনে চলে গেলাম। রবিন আমাকে দেখে বলল, কি জন্য ম্যাডামের সাথে বেয়াদবি করতে গেলি এটা বল। আমি তোরে আগেই বলেছি উনি খুব রাগী একটা মানুষ, কিন্তু তুই আমার কথা শুনলি না। এখন রেডি হয়ে নে, কাজে বের হতে হবে। আজকে আমাদের প্রথম মিশন। হ্যাঁ, আমি রবিনকে ধরে একটু আড়ালে নিয়ে গেলাম। রবিনকে বললাম, রবিন, আমি জানি নিতু ম্যাডামের পরিবারকে কারা নিয়ে গেছে। আমি তো তাকে এটাই বলতে গিয়েছিলাম, কিন্তু তিনি উল্টো আমাকে বকা দিল। কি? আমি সবকিছু জানি। এটা আমার পুরাতন শত্রুতা। তবে আমার কারণে যে নিতু ম্যাডামের পরিবারকে অপহরণ করে নিয়ে যাবে এটা আমি ভাবি নাই। এতদিন পর রাসেল আমাকে কল করেছে, ভাবি নাই আবার এমন কিছুর সাথে আমার পরিচয় হবে। এই রাসেলটা আবার কে? রাসেল আমার চাচাতো ভাই, যার বোনকে বিয়ে করি নাই বলে আমার বাবাকেও নিজে মেরেছে। এখন আবারও নতুন কিছু শুরু করলো। এখন তুই কি করতে চাস? আমি একাই যাবো এই মিশনে, তুই একটু এই দিকটা সামলে দিস। লাদেন, ম্যাডামের অনুমতি নাই, তুই একা গেলে ঝামেলা হয়ে যাবে। কি আর হবে, চাকরি চলে যাবে এটাই তো। এতে আমার কিছু যায় আসে না। আমার কারণে কারো কিছু হোক আমি এটা চাই না। দেখ লাদেন, তুই ম্যাডামকে এই বিষয়ে বল। এখন উনি আমার কথা শুনবেন না, একটা দিনেরই তো বিষয়, তুই সামনে নিস। আর যদি না পারিস তাহলে বলবি আমার ছোট বোন গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, এই জন্য এমার্জেন্সি আমাকে যেতে হয়েছে। আর বিশ্বাস না করলে বলবে আমি তো কিছুক্ষণ আগে তাকে এসব কথা বলতেই গিয়েছিলাম, কিন্তু শুনলো না। তোর কিছু হয়ে গেলে? আমার কিছু হবে না, তুই চিন্তা করিস না, আমি সব কিছু সামলে নেব। এখন আমাকে যেতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যোগাযোগ করবি। আমি কল দিলেই নিতু ম্যাডামকে নিয়ে আমার কাছে চলে যাবি, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এখন চলে যাবি? আগে পরিবেশটা একটু ঠান্ডা হোক, পরে বের হবে। কিছুক্ষণ পর সবাই সবার কাজে চলে গেল। আমি কাপড় চেঞ্জ করে বেরোলাম, আর তখন নিতু ম্যাডামের একজন গার্ড আমাকে দেখে ফেলল, আর ও আমাকে ডেকে বলল, কি ব্যাপার, তুমি আউট ড্রেসে ঘুরতেছো কেন? তোমাকে না বলা হয়েছে মিশনে যেতে? আমি মাথা নিচু করে বললাম, আসলে স্যার সবাই এখান থেকে চলে গেছে, আর আমার পেটটা একটু খারাপ ছিল, সকাল থেকে খারাপ ফিল করছি, এই জন্য ভাবছি একটু সুস্থ হলেই চলে যাব। প্লিজ স্যার, ম্যাডামকে কিছু বলবেন না, একটু পরেই আমি চলে যাব। আচ্ছা ঠিক আছে, যাও। আমি কোনো মতে রুমে চলে গেলাম। এখান থেকে বের হতে হলে সবাইকে 2-5 বোঝাতে হবে। ধীরে ধীরে সেনাবাহিনীর গেট থেকে বেরোলাম। রাস্তায় বের হয়ে রিয়ার নাম্বারে কল দিলাম। অনেকদিন পর ওকে মনে হলো। যখন থেকে আমি ট্রেনিং করি তখন থেকেই ওর সাথে আমার কোনো কথা হয়নি। আমার মুখ থেকে শুনেছি ওর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। আমি কল দিতেই আমার ফোন রিসিভ করে রিয়া বলল, হ্যালো, কে? রিয়া, আমি লাদেন। ও লাদেন, তুই এতদিন পর কি মনে করে কল দিলি? শুনলাম তোর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। আরে না, বিয়ে ঠিক আছে, হাজবেন্ড সরকারি চাকরি করে, আর এখন আমি সবকিছু ছেড়ে দিয়েছি। আগের রিয়া আর এখনকার রিয়ার মাঝে অনেক পার্থক্য। আমি এখন সবকিছু ছেড়ে বদলে গেছি। গাঁজা, সিগারেট? ধুর, এইসব তো সেই কবে ছেড়ে দিয়েছি, এর কোনো হিসেবই নেই। এখন আমি আমার হবু হাজবেন্ডের কথাই চলি। তোর কথাগুলো শুনে আমার খুব ভালো লাগলো। এখন আমাকে একটা হেল্প করবি? বল। আজকে আমি একটা মিশনে যাচ্ছি, কেউ আমার সাথে নেই। আমার কিছু পিস্তল লাগবে, তুই কি দিতে পারবি? লাদেন, তুই তো জানিস। হ্যাঁ, আমি জানি তুই সবকিছু ছেড়ে দিয়েছিস, কিন্তু একটা শর্ট রেঞ্জের পিস্তল আমাকে দে, আর কিছু লাগবে না। তুই এখন কোথায়? বাড়িতে আসবি কি? না, এখন বাড়িতে আসবো না। এখন আমি আমার দেশের বাড়িতে যাব। ওখানে রাসেলের সাথে কিছু হিসাব নিকাশ বাকি আছে। দেখ লাদেন,
এটা পুতুল খেলা না। তুই একা একা কিচ্ছু পারবি না। তোর কিছু বলতে হবে না, বলছি তো আমি দেখে নেব। তুই স্টেশনে আয়, আমি ওখানে আছি। আচ্ছা ঠিক আছে। ফোন কাটার পরে অফিস থেকে কল এলো। মনে মনে বললাম, এই রে, মরেছি। আমি ভয়ে আর ফোনটা রিসিভ করলাম না। কিছুক্ষণ পর রবিন কল দিয়ে বলল, আজকে তুই অফিসে আসলে তোর অবস্থা শেষ করে দিবে। নিতু ম্যাডাম আমাকে তোর কথা বলেছে, তুই কই আছত? আর আমি বলেছি তোর বোন অ্যাক্সিডেন্ট করেছে, কিন্তু তুই তার কল ধরস নাই কেন হালা? আমাকে কি মারতে চাস? হ্যাঁ, বাদ দে, এখন আমি খুব বিজি আছি। তোরা কই? কই আর থাকবো, এই বসে বসে নিতু ম্যাডামের অর্ডার পালন করছি। ভালো ভালো, এটাই কর তোরা। আচ্ছা ফোন রাখি। তুই একা একা পারবি তো? ধুর, তোর এসব চিন্তা করতে হবে না। আমি বলছি না, আমি সব দেখে নেব। ফোন কেটে আমি স্টেশনে চলে গেলাম। কিছুক্ষণ পর রিয়া চলে আসলো, তবে ওর সাথে মাহিও আসলো। মাহি এসেই আমাকে জড়িয়ে ধরে কান্না করছে আর বলছে, তুই বাসে গেলি না কেন? এতদিন পর আসলি, তাও আবার বাসায় গেলি না? আমি মাহির চোখের পানি মুছে বললাম, আজকে একটা কাজে যেতে হবে, এই জন্য বাসায় যাইনি। তুই আসলি কেন? রিয়া আমার দিকে তাকিয়ে বলল, তোর বোনকে আমি আনতে চাই নাই, ও আমার পিছনে পিছনে চলে আসছে। তোর সাথে কথা বলার সময় ও তোর নাম শুনেছে, এই জন্য এখানে চলে আসছে। আমি রিয়ার দিকে তাকিয়ে দেখি ও এখন আর কোনো চশমা পরে না। আজকে ও শাড়ি পরেই এসেছে। ওকে দেখে বেশ সুন্দর লাগছে। আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, আজকে সত্যি তোরে মেয়ে মেয়ে লাগছে। এখন তো আমি তোরে দেখে নতুন করে প্রেমে পড়ে গেছি। রিয়া আমার হাত ধরে বলল, তাহলে কাজী অফিসে চল, বিয়ে করি। না বোন, তার আর কোনো দরকার নেই। রিয়া আমার হাতে একটা ব্যাগ দিয়ে বলল, এখানে সবকিছু রাখা আছে, তুই নিরিবিলি একটা জায়গায় গিয়ে সবকিছু ঠিক করে নিস। আর আমি তোরে যতটা পারি সাহায্য করব। কিছু ডিভাইস এখানে যুক্ত করা আছে, তুই শুধু ওগুলো তোর সাথে যুক্ত আছে রাখিস। বাকিটা আমি তোরে বলে দিব কিভাবে কি করতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন তুই মাহিকে নিয়ে যা। মাহি আমার হাত ধরে বলল, ভাইয়া তুই কোথায় যাবি? আমি মাহির দিকে তাকিয়ে বললাম, আমার উপর এখন অনেক দায়িত্ব থাকবে, এমনকি দেশের জন্য নিজের জীবনটাও দিতে হবে। আমাকে নিয়ে চিন্তা করিস না, কাজটা শেষ করেই বাসায় আসব। কিন্তু ভাইয়া। কোনো কিন্তু না, তুই এখন বাসায় যা। রিয়া যাওয়ার আগে বলল, আমি এখন এইসবের সাথে আর যুক্ত হতে চাই না, নাহলে আমি তোরে সাহায্য করতাম। তার আর দরকার নেই, তুই এখন বাসায় যা। রিয়া আর মাহি চলে যাওয়ার পর আমি ট্রেনে উঠে দরজার সামনে ওয়াশরুমে ঢুকে গেলাম। রিয়ার দেওয়া পিস্তলটা পিছনের দিকে এমন জায়গায় রাখলাম যাতে কেউ এটা দেখলেও বলতে পারবে না যেটা কি জিনিস। ছোট চাকুগুলো পায়ের নিচে রাখলাম, আর যত দরকারি জিনিসগুলো ওগুলো শরীরের সেফটি জায়গায় রাখলাম। দরজাগুলো বের হয়ে আমি আমার সিটে বসে গেলাম। আমি এই মিশনটা করছি কারণ নিতু ম্যাডামের সাথে আমার ভালো কোনো সম্পর্ক করতে হলে আগে আমার তার বিশ্বাস অর্জন করতে হবে। আর উনি যেই রাগী, দেখলেই কেমন যেন ভয় করে। আমি ভালো করে চারিদিকে নজর রাখছি কে কি করে। দেখতে দেখতে আমি আমার গ্রামের সামনে এসে নেমে গেলাম। এখন গাড়িতে বাজে 3:02। আমি একটু সামনে যেতেই একটা কালো রঙের মাইক্রো এসে আমার সামনে দাঁড়ালো। আর তখন মাইক্রোর দরজা খুলে দুটো ছেলে আমার দিকে পিস্তল তাক করে বলল, এখন চুপচাপ গাড়িতে ওঠো, নইলে চিরতরের জন্য জায়গায় গুলি করে দেব। আমি জানতাম আমি এখানে আসলে রাসেল ভাই আমার সাথে এমন কিছুই করবে, এজন্য আমি একটুও আশ্চর্য হই নাই। আমি চুপচাপ গাড়িতে উঠে গেলাম। গাড়িতে ওঠার পর আমি আশেপাশে তাকিয়ে দেখতে লাগলাম কার হাতে কি আছে। তবে আমার কানে ব্লুটুথ লাগানো ছিল। হঠাৎ করে রিয়া বলল, কি রে লাদেন, তুই গাড়িতে উঠলি কেন? রিয়ার সাথে কথা বললে ওরা জেনে যাবে, এজন্য আমি আর কথা বলি নাই। আমি ভাবছিলাম রিয়া আমাকে অন্যভাবে সাহায্য করবে, কিন্তু ও আমাকে শুধু বলে দিচ্ছে কিভাবে কি করতে হবে। ওর এই সাহায্য দিয়ে আমি কি আর ঘোড়ার ঘাস কাটবো? গাড়িটা সরাসরি আমার চাচার বাসার সামনে গিয়ে থাকলো।
গাড়ির দরজা খুলে একটা ছেলে বলল, এখন তুই ভিতরে যা, স্যার তোর জন্য অপেক্ষা করছে। আমি চুপচাপ গাড়ি থেকে নেমে ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি আমার চাচাতো ভাই রাসেল সোফায় বসে আছে, আর যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, মানে আমার চাচাতো বোন, সে সিঁড়ি বেয়ে নিচে নামছে। আমি আমার চাচাতো বোনকে ছোট আপু বলে ডাকতাম। এটা আমি ওকে ভালোবেসেই বলতাম। ও যদিও আমার বড়, কিন্তু ওকে ছোট বোন বলেই ডাকতাম। রাসেল আমাকে দেখে দাঁড়িয়ে আমার কাছে এসে বলল, কিরে, কি খবর তোর? আমি মুচকি হাসি দিয়ে বললাম, আমি সবসময় ভালো আছি। শুনলাম তোদের চোখে নাকি ঘুম নাই। আমার পরিবারকে কিভাবে মারবি, আমাকে কিভাবে ধরে আনবি, তাই নাকি সবসময় চিন্তা করিস। আমি তোর বড় ভাই হই, সম্মান দিয়ে কথা বল। তোর মতো ছেলেকে যদি সম্মান করি তাহলে মানুষ আমাকে খারাপ বলবে, আর সম্মান কি জিনিস এটা অবশ্য তোর জানা নেই। আর তুই তো সম্মানের যোগ্য নস। মরার খুব শখ হয়েছে না? তুই জানিস আমি কে? আমি হাসি দিয়ে বললাম, কে রে তুই যে বলিস তুই জানিস আমি কে? আমি যদি একটা কল করি না তাহলে তোর 12টা বেজে যাবে। কালকে তুই চাকরি পেয়েছিস, আর আজকে তুই নেতাগিরি করিস। তবে আজকে তুই মনে হয় বেঁচে ফিরতে পারবি না। তবে একটা সুযোগ আছে, সেটা কি তুই ভালো জানিস? আমার বাবাকে তুই মারলি, আবার আমাকে সুযোগ দেস? আমি তোর বাসার সামনে দাঁড়িয়ে বলছি, আমি তোরে কুত্তার মতো রাস্তায় ফেলে মারব। যদি তোরে কেউ আমার থেকে বাঁচাতে পারে তাহলে তাকে বলিস আমার কাছে আসছে। রাসেল পেছন থেকে পিস্তল বের করে বলল, আজকে তোরে আমি খাইছি, তুই আমার বাসায় দাঁড়িয়ে আমাকে হুমকি দিস? রাসেলের ছোট বোন ওর ভাইয়ের হাত থেকে পিস্তল নিয়ে বলল, ধুর, এত রেগে যাওয়ার কি আছে? ও পিচ্ছি একটা ছেলে, ওর কথায় তুই ভয় পাস কেন? এখন তুই একটু বাহিরে যা, দরজা লাগিয়ে নিস বাহির থেকে, ওর সাথে আবার কিছু কথা আছে। রাসেল আর কিছু না বলে চুপচাপ দরজা লাগিয়ে বাহিরে চলে গেল। ছোট আপু আমার দিকে তাকিয়ে বলল, কি রে লাদেন, তোর কি খবর? আমি শুধু বললাম, আপনি কবে আসছেন আপু? ছোট আপু আমার হাত ধরে আমাকে টেবিলে বসিয়ে বলল, বস এখানে, অনেক দূর থেকে আসলি, তবে তোর ছোটবেলার অভ্যাসে এখনও যায়নি। আমাকে ছোট আপু বলিস কেন? আমি তোর বড় না? আমি হাসি দিয়ে বললাম, এটাকে ভাই বোনের ভালোবাসা বলতে পারেন। আগে খেয়ে নে, তবে যাই বলিস, তুই কিন্তু একটুও পরিবর্তন হসনি। পরিবর্তন তো আপনিও হন নাই। এখন আপনার সাথে কথা বলতেই আমার ঘৃণা লাগে। বড় বোন হয়ে ছোট ভাইকে বিয়ে করতে লজ্জা করে না? এখানে লজ্জার কি আছে? নিজের আপন ভাইকে ছাড়া যারে ইচ্ছে তারে বিয়ে করা যাবে। আপনার জন্য আমার বাবা মরেছে। আমার ভাইয়ের কথা না শুনলে তো মরতেই হবে, এতে আবার কি হয়েছে? তুই শুনবি না তাহলে তুইও মরবি। আপনাকে আগে যতটা সম্মান করতাম এখন ততটা করি না। আপনার সাথে কথা বলছি জানেন, আমার নিজের কাছেই ঘৃণা লাগছে। আমার সাথে কথা বললে সবার একই অবস্থা হয়। আগে তুই খেয়ে নে। আপনাদের দেওয়া খাবার আমি খাবো, এটা কিভাবে চিন্তা করলেন? খাবারের সাথে যে বিষ মেশানো নেই এটা আমি বিশ্বাস করব কিভাবে? ছোট আপু চেয়ার ছেড়ে উঠে আমার সামনে টেবিলের উপর পা দুলিয়ে আমার মুখোমুখি হয়ে বসে বলল, আমাকে তোর বিশ্বাস হয় না? আপুর মুখোমুখি হয়ে আমি বললাম, আপনাকে যদি পারতাম জায়গায় গুলি করে মারতাম। নষ্টা মেয়ে কোথাকার, লজ্জা করে না লিঙ্ক ভাইরাল করতে? লজ্জা শরমের মাথা খেয়েছে, আবার দেশে আসছে। আমি যদি পারতাম না তাহলে তোর মুখে মুতে দিতাম শালি। বাহ বাহ, এত তাড়াতাড়ি তোর মুখের ভাষা খারাপ হয়ে গেল? খারাপের দেখলে কি? আমার কথা শুনে ছোট আপু হাসতে হাসতে বলল, শুধু তোরা একটা পর্ন সাইটের কথা বলে দিই। এই কথা বলে ছোট আপু ফোনটা নিয়ে আমার সামনে ধরে বলল, এখানে যাবি, আর এই যে দেখ, এই সবগুলো ভিডিও আমার। বিদেশে গিয়ে শুধু ভিডিও তৈরি করেছি, অযথা কষ্ট করে লাভ আছে বল? একটা ভিডিও তৈরি করলে 1000 কোটি টাকা চলে আসে। আমি ছোট আপুর মুখে থুতু দিয়ে বললাম, ছি ছি, তোরে তো আমার আপু বলতেই লজ্জা হচ্ছে। টেবিল থেকে পানির মগটা নিয়ে আপু মুখ ধুয়ে দাঁড়িয়ে গেল।
আমার দিকে তাকিয়ে আপু তার শরীর থেকে সমস্ত কাপড় খুলে উলঙ্গ হয়ে বলল, দেখ তো আমাকে কেমন লাগছে। জানিস ফিজিক্যাল রিলেশন করতে কতটা মজা লাগে। এই যে দেখ, আমার শরীরের কত জায়গায় ট্যাটু করা আছে। তুই আমাকে বিয়ে করে নে, জীবনে তোর কোনো কাজই করতে হবে না। সারা জীবন আমি তোকে ইনকাম করে খাওয়াবো। তোরে বিয়ে করার চেয়ে বাজারে কোনো নষ্টানিকে বিয়ে করা অনেক ভালো হবে। তারা আর যাই করুক, তোর মতো পর্নোগ্রাফি ভিডিও তৈরি করে না। আমার সাথে ইন্টিমেট হবি, তাহলে তোরে ছেড়ে দিব। যা, আমাকে তোর বিয়ে করতে হবে না। আমি আপুকে ঠেলে দূরে দিয়ে বললাম, এখন আমার হাত পা বাঁধা আছে, এই জন্য তোরে কিছু করলাম না, নলে তোরে আমি যে কি করতাম। তবে এটা মনে রাখিস, আমি একদিন তোর মুখে সত্যি সত্যি মুতে দেবো, দেখিস। আমার কথা শুনে আপু দাঁড়িয়ে থেকে বলল, সে পরে দেখা যাবে। তবে এটা কিন্তু আমিও করতে পারি। তুই আমাকে চ্যালেঞ্জ করলি না? আমি তোরে বলছি, আজকে রাতেই তোর সাথে আমি এমন কিছু করব তুই ভাবতেও পারবি না। তোরে হাতেও মারবো না, পাতেও মারবো না, শুধু তোর সাথে একটা ভিডিও তৈরি করব। শুধু এই পর্যন্ত। হঠাৎ বাইরে থেকে রাসেল ভাই আওয়াজ করে বলল, কিরে তোর হলো কি? দরজা খুলে দিব এখন? রাসেল ভাইয়ের কথা শুনে ছোট আপু কাপড় পরতে পরতে বলল, ভিতরে চলে আসো ভাইয়া। রাসেল ভাই দরজা খুলে ভিতরে চলে আসলো। ছোট আপু আমার কাছে এসে আমার ঠোঁটে ওর ঠোঁট লাগিয়ে দিল। আমি শুধু চুপচাপ দাঁড়িয়ে দেখছি। কিছুক্ষণ পর আমাকে ছেড়ে আপু বলল, একটা কথা কি জানিস, আমি এই গ্রামের সবার সাথে একটা করে ভিডিও বানাবো, তোরেও ছাড়বো না। তবে এর মাঝে তোরে বিয়ে করে তোর সাথে বাসরাতের ভিডিও বানাবো, একদম লাইভ করব। কি বলিস? যাতে আমরা আরও বেশি ভাইরাল হতে পারি। আমি চোখ গরম করে বললাম, এক মাঘে কি সময় চলে যায়? আরো অনেক সময় আছে সামনে, দেখাই যাবে। ছোট আপু এবার বলল, ভাইয়া, ওকে নিয়ে ওদের সাথে বেঁধে রাখো রাত পর্যন্ত। ওর সাথে আমার কিছু হিসেব নিকেশ বাকি আছে। রাসেল ইশারা করতেই একটা ছেলে এসে আমার হাত বেঁধে দিল। রাসেল আমাকে ধরে গাড়িতে তুলে আমার পাশে ও বসে বলল, কি বললো আমার বোন তোকে? আমি দাঁত খেলিয়ে হেসে বললাম, তোর বোন বলছে আমি যেন ওরে রাস্তায় ফেলে সবার সামনে ধর্ষণ করি। আমার কথা শুনে রাসেল গাড়ির ভেতরেই আমাকে মারতে লাগলো। মারতে মারতে বলছে, শালা তুই আমার বোনের নামে খারাপ কথা বলিস? তোর এত বড় সাহস কিভাবে হয় আমার বোনের নামে খারাপ কথা বলার? আমি হাসতে হাসতে ছোট আপুর বলা পর্নো সাইটের নাম বলে বললাম, ওখানে ঢুকে দেখ। তবে একটা কাজ করবি, মাঝে মাঝে তো পর্নো ভিডিও তুইও দেখিস। এখন থেকে তুই তোর বোনের পর্ন ভিডিও দেখবি। তোর বোন আবার পর্ন ভিডিও ভালো তৈরি করে। আমার কথা শুনে রাসেল চুপ হয়ে গেল। ওর চোখে মুখে আবার কেমন যেন একটা টেনশনের চিহ্ন দেখা যাচ্ছে। গাড়ির ভেতরে হঠাৎ রাসেল আমার হাত ধরে বলল, তোরে আমি আমার সব কিছু লিখে দেব। আমার যত জমি আছে সব আমি তোর নামে লিখে দেব, তাও তুই আমার বোনকে বিয়ে কর। ভালো একটা কথা বলি, এখন আমি যদি তোরে বলি আমি তোরে 5 কোটি টাকা দেব, বিনিময়ে তুই পর্ন স্টারকে বিয়ে করবি, করতে পারবি তুই? এদের বিখ্যাত পর্ন স্টার মিয়া খালিফা, তুই তাকে বিয়ে করতে পারবি? রাসেল পিস্তল বের করে আমার মাথায় ধরে বলল, তুই আমার বোনকে ওদের সাথে তুলনা দিস? আমি হাসি দিয়ে বললাম, তোর বোনকে আমি অনেক কিছু বলে এসেছি, সেগুলো আমার পূরণ করতে হবে। এখন আমাকে মারলে তোর বোন তো রাতে আমার সাথে ভিডিও বানাবে, তখন কি হবে? এই কথা বলে আমি হাসতে লাগলাম। হাসতে হাসতে বলছি, কখনো ভাবি নাই আমার পরিবারের মানুষগুলো আমার বিরুদ্ধে দাঁড়াবে। আগে শুনতাম মানুষ বলতে রক্তের সম্পর্ক ছাড়া একমাত্র কেউ আপন হয় না, কিন্তু এখন দেখি তার উল্টো। আমার কথা শুনে রাসেল আর কিছু বলে নেই, চুপচাপ গাড়িতে বসে আছে। কিছুক্ষণ পর একটা নিরিবিলি পরিবেশের সামনে গাড়ি গিয়ে থামলো। এখানে আশেপাশে আমি তেমন কাউকে দেখতে পারছি না, হয়তো এখানে কেউ থাকে না। তবে সামনে একটা বিল্ডিং আছে শুধু, এটা দেখে কেমন গোডাউন গোডাউন মনে হচ্ছে। আমাকে ধরে ভেতরে নিয়ে গেল। ভেতরে গিয়ে দেখি একজন মহিলা
একজন পুরুষ আর একটা মেয়েকে বেঁধে রেখেছে। আমাকে ওদের পাশে বেঁধে রাসেল বলল, ওরা হলো নিতুর বাবা মা। তোদের সেনাবাহিনীর কি অসহায় দেখ। তোর নিতু ম্যাডাম মেজর হওয়ার পরেও আমার কিছু করতে পারছি না, সেখানে তো তুই সাধারণ একটা ময়লা মাত্র। আমাকে ময়লা ভেবে ছেড়ে দিস না, ওটা তোর অনেক বড় ক্ষতি হবে, যেটা তুই চিন্তাও করতে পারবি না। রাসেল আমার মুখে লাথি মেরে বলল, কুত্তার বাচ্চা, চুপচাপ এখানে বসে থাক। কথা বলে মেজাজ গরম করবি না, নইলে খুব খারাপ হবে। মরার আগে আমাকে মেরে ফেল, নইলে তোরা সবাই বিপদে পড়ে যাবি। আমি যদি এখান থেকে একবার বেঁচে ফিরি না, তাহলে তোদের খবর আছে। তাই নাকি? সে পরে দেখা যাবে। এখন এখানে থাক, আমি একটু রেডি হয়ে আসি। তোর সাথে আবার আমার বোনের বিয়ে দিতে হবে। জানিস তো, হাতের আঙুল যদি সোজা করে কাজ না হয়, তাহলে সেটা বাঁকা করতে হয়। আমার কথা আবার কেউ মারতে চায় না। যখন আমি জোর করে কাজ করি, তখন ঠিকই সবাই মানে। তোর সাথেও হয়তো সেটা করতে হবে। যা, তুই চেষ্টা করে দেখ যদি পারিস। রাসেল আর কিছু না বলে হাসতে হাসতে চলে যাচ্ছে। আমাকে শুধু বলে গেল, সে তো সময় হলেই দেখা যাবে, কেমন? রাসেল চলে যাওয়ার পর দুইটা ছেলে দরজার সামনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি। আমি পেছনে তাকিয়ে নিতুর বাবাকে বললাম, আঙ্কেল, আপনার মেয়ে আমাকে এখানে পাঠিয়েছে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাদের এখান থেকে বের করে নেব। এই বলে আমি আমার পায়ের ভিতর থেকে চাকুটা ধীরে ধীরে হাতে নিতে লাগলাম। আমার হাত পা বাঁধা আছে। অনেক চেষ্টা করে হাতের দড়িগুলো কেটে দিলাম। সামনে তাকিয়ে দেখি ছেলে দুটা বসে বসে আড্ডা দিচ্ছে। আমি কোনো মতে পায়ের বাঁধনগুলো খুলে পিছন থেকে পিস্তল বের করলাম। সবচেয়ে মজার বিষয় হলো, আমার কাছে যে পিস্তল ছিল ওরা কেউ বলতেও পারে নাই। আমি ধীরে ধীরে দরজার কাছে চলে গেলাম। আস্তে করে বললাম, কি ব্যাপার, তোমরা আমাকে না মেরে এখানে বসে আছো? ছেলেগুলো আমার দিকে ঘুরে তাকাতে তাকাতে আমি সরাসরি ওদের গুলি করে দিলাম। আর দুটো ছেলেই ধপ করে মাটিতে পড়ে গেল। আমি ভেতরে গিয়ে নিতুর আম্মু আর ওর বাবাকে খুলে দিলাম। নিতুর বোনের দিকে তাকিয়ে দেখি মেয়েটা আমার দিকে কেমন যেন রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। বুঝলাম না আমি আবার কি করছি। বাহিরে এসে দেখি একটা বাইক শুরু আছে এখানে। আমি বাইকে উঠে বললাম, আপনারা আমার পিছনে বসে পড়েন, আমি বাইক চালাচ্ছি। আন্টি আর আঙ্কেল শুধু পিছনে বসলো। মাগার নতুন বোনের বসার জায়গা হচ্ছে না। তবু নিতুর থেকে হয়তো কিছুটা ছোট ওর বোন। নিতুর যে একটা বোন ছিল এটা আমার অজানা ছিল। নিতুর বোনের বাসায় জায়গা হচ্ছে না দেখে বললাম, আমার কিছু করার নেই আপু, আমি একাই এই মিশনে এসেছি। আপনার বোনকেও বলে আসিনি, এজন্য কিছু হানা হয়নি। আপনি যদি মাইন্ড না করেন আমার সামনে বসতে পারেন। তাছাড়া ওরা হয়তো এখন চলে আসবে, ফলে আমরা বিপদে পড়ে যাব। আন্টিও আমার সাথে বলল, ওকে তোর বোন পাঠিয়েছে, ও তোর ভাইয়ের মতো, তাড়াতাড়ি বসে পড়। নিতুর বোন চোখ বন্ধ করে আমার সামনে বসে পড়ল। আমি যতটা পারি নিজেকে কন্ট্রোল করে বাইক চালাচ্ছি। কিছুটা সামনে যেতেই দেখি রাস্তায় আমার ক্লাসমেট সুমন দাঁড়িয়ে আছে। তবে সুমনের এক হাতে একটা পিস্তল আছে, ওর তো শুধু একটাই হাত আছে। চিন্তা করলাম রাসেল কখন এসে যায় এর কোনো হিসাব নেই। সুমনের সাথে পরে কথা বলা যাবে। এজন্য আমি একটু জোরে বললাম, সুমন, তোর সাথে আমি পরে কথা বলবো নি, এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে। সুমন আমার কথা শুনে বলল, লাদেন, বাইক থামা, নইলে আমি কিন্তু গুলি করব। আমি আমার মতো বাইক চালাতে লাগলাম। আর আমি যখন কিছু বলবো তার আগে সুমন আমার বাম পায়ে গুলি করে দিল। আমি বাইক জোরে চালাতে লাগলাম। সুমনকে আর দেখা গেল না। আন্টি পিছন থেকে বলল, বাবা, তোমার পায়ে গুলি লেগেছে, হাসপাতালে যাওয়া দরকার তোমার। আমি শুধু বললাম, না আন্টি, হাসপাতাল পরে, আগে আপনাদের সুরক্ষিত জায়গায় পৌঁছে দিতে হবে। আমার বাম পাটা একদম অবশ হয়ে গেছে, এখানে গুলি লাগার কারণে রক্ত পড়েছে। নিতুর বোন আমার পকেট থেকে ফোনটা নিয়ে কাকে যেন ফোন করতে লাগলো। আর কিছুক্ষণ পর বুঝলাম ওর বোনকে কল দিয়েছে। আমি আর কিছু বলি নাই, চুপচাপ বাইক চালাতে লাগলাম। তবে আমি ভাবতেও পারি নাই সুমন আমাকে গুলি করবে।
সুমন আমার ছোটবেলার বন্ধু ছিল, আরও ভাবতেই মনটা খারাপ হয়ে গেল। আন্টি ওনার ওড়না নিয়ে আমার পা ভেতরে দিয়ে বলল, বাবা প্লিজ ওখানে একটা হাসপাতালে নিয়ে চলো। তার আর দরকার নেই আন্টি, আমি যেতে পারবো। কিন্তু বাবা তোমার তো খুব ব্লাড বের হচ্ছে। কিছু হবে না, আমার চিন্তা করবেন না। অনেকক্ষণ জার্নির পর আমাদের বাসার পাশের একটা হাসপাতালের সামনে গিয়ে বাইক থামালাম। নিতুর বোনকে ইশারা করে বললাম, আমাকে একটু ধরে ভেতরে নিয়ে যাও, আমি আর পারছি না। এই কথা বলে আমি বাইক থেকে নিচে পড়ে গেলাম। নিতুর বোন বাইক সাইড করে রেখে আমাকে ভিতরে নিয়ে গেল। ভেতরে যেতেই ডাক্তার বলল, এটা পুলিশ কেস, আমরা এটা দেখতে পারবো না। আমি আমার আইডি কার্ড বের করে বললাম, এটা আমার কার্ড। আমার কার্ড দেখে সবাই রীতিমতো ভয় পেয়ে গেল আর তাড়াতাড়ি আমাকে ভিতরে নিয়ে গেল। ডাক্তাররা সবাই মিলে আমার ট্রিটমেন্ট করতে লাগলো। কিছুক্ষণ পর মাইক্রোর হর্নের শব্দ শুনলাম। আমি বুঝলাম যে নিতু ম্যাডাম এসেছেন। কিছুক্ষণ পর ডাক্তার আমাকে বলল, আপনি এখন বিপদমুক্ত, তবে আপনার শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গেছে, এজন্য আপনার রক্তর দরকার। আপনার পরিচিত কেউ আছে কি? আমি শুধু বললাম, আমাকে একটু সময় দেন, আমি দেখছি। কিছুক্ষণ পর নিতু ম্যাডাম আর আম্মু ভেতরে প্রবেশ করলো। আমি ওনাকে দেখে বললাম, আন্টি আপনি এখনো বাসায় যান নাই? আন্টি আমাকে কিছু বলবে তার আগে একজন নার্স এসে আন্টিকে বলল, আপনি বেডে শুয়ে পড়েন, আমি সব ব্যবস্থা করছি। আন্টি শুধু আমার দিকে তাকিয়ে বলল, আমাদের জন্য এত কিছু করলে আর আমি তোমার জন্য এইটুকু করতে পারবো না? এটা কি হতে পারে? আমি বুঝেছি আন্টি আমাকে রক্ত দেবেন। আমি শুধু একটু মুচকি হাসি দিয়ে বললাম, আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব আমি বুঝতে পারছি না। এভাবে কিছু সময় চলে যাওয়ার পর একজন ডাক্তার এসে বলল, এখানে আপনি একদম বিপদমুক্ত, তবে কয়েকদিনে একটু ছুটিতে থাকবেন, তাহলে আপনার পা তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আর আমি এই বিষয়ে আপনার মেজরের সাথে কথা বলছি। ডাক্তার এই কথা বলে বের হয়ে যেতেই নিতু ম্যাডাম সেনাবাহিনীর পোশাকেই ভেতরে ঢুকলো। আমি নিতু ম্যাডামকে দেখে মাথা নিচু করে বললাম, সরি ম্যাডাম, আমি দাঁড়াতে পারলাম না। নিতু ম্যাডাম কিছু না বলে একটা চেয়ার টেনে আমার পাশে বসে বলল, আমার অর্ডার ছাড়া তোমাকে মিশনে যেতে কে বলেছে? আসলে ম্যাডাম হয়েছে কি, এবার নিতু ম্যাডাম চোখ গরম করে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি কি বলছি এর উত্তর দাও। এখন যদি আমি নিতু ম্যাডামকে কিছু বলি তাহলে উনি কিছুই বুঝবেন না। এই জন্য আমি মাথা নিচু করে চুপচাপ শুয়ে আছি। নিতু ম্যাডাম আবার বলল, আমার কথা না শোনার জন্য তোমার চাকরি যেতে পারে। এখন যদি আমি এটা করি? পাশ থেকে নিতু ম্যাডামের আম্মু বলল, মারে এটা করিস না, ও আমাদের বাঁচাতে গিয়েছিল। যা হয়েছে এসব বাদ দে, ওর কারণে আমরা আজকে বেঁচে ফিরে আসছি। আর তুই কি করলি? মেজর হয়েও তো আমাদের বাঁচাতে পারলি না। নিতু ম্যাডাম আন্টির কথার জবাব না দিয়ে আমাকে বলল, এই ছেলে, তুই কিভাবে জানিস যে আমার আম্মুকে ওরা তুলে নিয়ে গেছে? ম্যাডাম রাসেল আমার চাচাতো ভাই, আমাদের বাড়ি ওখানে। রাসেলের বোনকে আমি বিয়ে করি নাই দেখেও আমার বাবাকে মেরেছে। আমি কোনো একভাবে জানতে পেরেছি যে ও আপনার পরিবারকে অপহরণ করেছে। তাছাড়া ম্যাডাম আমি ছোটবেলায় আপনার পিছনে। নিতু ম্যাডাম আমাকে থামিয়ে বলল, এত কথা তোমার বলতে হবে না। সুস্থ হওয়ার পর আবার চাকরিতে ফিরে আসবা, তবে কোনো প্রকার দেরি চলবে না। আর আমার সাথে বিয়াত্তবি করার শাস্তি তো অবশ্যই তোমায় পেতে হবে। নিতু ম্যাডামের আম্মু বলল, তাহলে তুমি কামাল সাহেবের ছেলে? জি আন্টি। আচ্ছা, এখন তোমরা থাকো কোথায়? আমি আমার বাসার ঠিকানা দিয়ে বললাম, আমাদের বাসায় যাবেন কিন্তু আন্টি। আন্টি নিতু ম্যাডামের দিকে তাকিয়ে বলল, খুব তাড়াতাড়ি আমি তোমাদের বাসায় যাব, চিন্তা করো না। আম্মু, বাইরে গাড়ি দাঁড় করানো আছে, আমাকে এখন যেতে হবে। আমি ড্রাইভারকে বলে দিব তোমাকে বাসায় দিয়ে আসতে। এখন আমি গেলাম। নিতু ম্যাডাম চলে যাবে। তখন আমি বললাম, ম্যাডাম আমার চাকরি যাবে না তো আবার? নিতু ম্যাডাম আমার দিকে তাকিয়ে বলল,
10 দিন পর কিভাবে চাকরিতে ফিরে আসবা আমি এটা জানি না। যদি না আসো তাহলে তোমার চাকরি শেষ, আমার কিচ্ছু করার থাকবে না। এই কথা বলে নিতু ম্যাডাম বাহিরে চলে গেল। আমি মনে মনে বললাম, এই মেয়ে কি রে ভাই, একটু হাসে না, সবসময় কেমন যেন রেগে থাকে। তবে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে নিতু ম্যাডাম আমাকে চিনতে পারে নাই। আমি ওনাকে আমার পরিচয় দেওয়ার পরেও আমাকে চিনতে পারলো না, ভাবতেই মনটা খারাপ হয়ে গেল। কি চিন্তা করো বাবা? আন্টির কথা শুনে বললাম, কিছু না আন্টি। আন্টি আমার মাথায় হাত দিয়ে বলল, আমার মেয়ের কথায় তুমি কিছু মনে করো না, ও সবসময় এমনই থাকে, এই একটু রাগী আর কি, তবে ওর মনটা অনেক ভালো। আঙ্কেল কোথায় আন্টি? তোমার আঙ্কেল হয়তো নিতুর বোনকে নিয়ে বাসায় চলে গেছে। আসো আমি তোমাকে বাসায় পৌঁছে দিই। না আন্টি, তার আর কোনো দরকার নেই। কিছুক্ষণ পর আমি নিজে একাই চলে যাব। আমি আমার বোনকে বলছি এখানে আসতে। আন্টি এবার আমার পাশে বসে আমার দিকে তাকিয়ে বলল, আমি যদি তোমার কাছে কিছু চাই তাহলে আমাকে কি তুমি ফিরিয়ে দেবে? কি যে বলেন না আন্টি, আপনি আপনি আমাদের মেজরের আম্মু। আপনি কিছু বলবেন, আমি আবার কিভাবে ফিরিয়ে দেব বলেন? আমার কথা শুনে আন্টি একটা হাসি দিয়ে বলল, খুব শীঘ্রই আমি তোমাদের বাসায় যাব, তবে আমার মেয়ের কথা কিছু মনে করো না, ও একটু এমন টাইপেরই মানুষ। আরে না আন্টি, আপনি কি যে বলেন। তবে আপনাকে আমার এখন ম্যাডাম ডাকতে হবে, কারণ আপনি আমাদের বড় ম্যাডামের আম্মু। এসব কখনো ডাকবে না, যেটা ডাকো ওটাই ভালো। তবে আমি তোমাকে ছোটবেলায় অনেক জায়গায় দেখেছি মনে হচ্ছে, কিন্তু কোথাও যে দেখেছি এটাই মনে করতে পারছি না। আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, আমি যে নিতু ম্যাডামের পিছনে ঘুরতাম তা আন্টি মনে করতে পারছে, কিন্তু আমাদের নিতু ম্যাডামের কি এসব মনে করছে না, নাকি তিনি বুঝেও না বুঝার ভান করছেন? এর মাঝে আন্টি বিদায় নিয়ে চলে গেল। আমি ফোনটা বের করে মাহিকে কল দিয়ে বললাম, রিয়াকে নিয়ে আমাদের পাশের হাসপাতালে আয়। এই বলে ফোনটা কেটে দিলাম। এবার মাথায় 2 হাত ধরে চোখ বন্ধ করে চিন্তা করতে লাগলাম, সুমন আমাকে কোন কারণে গুলি করলো? ও আমার ছোটবেলার বন্ধু, কিন্তু ও আমাকে গুলি করতে পারলো? আমি জানি সবকিছু এলোমেলো হয়ে যেতে পারলেও সুমন সবসময় ঠিক থাকতো। ধুর, আমি কি সব চিন্তা করছি? যেখানে আমার চাচাতো ভাই আমার বাবাকে ছাড়ে নাই, সেখানে আবার আমার কাছের বন্ধু কি? এসব চিন্তা করতে করতে রিয়া আর মাহি হাসপাতালে চলে আসলো। মাহি এসেই আমাকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া তোর কি হয়েছে? আমি হাসি দিয়ে বললাম, তেমন কিছু হয়নি, তবে এই পায়ে শুধু একটা গুলি লেগেছে। চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, তোরে আমি আগেই বলেছিলাম তুই একা যাস না, কিন্তু আমার কথা তো আর শুনলি না। এখন কি বাসায় যাবি? এখন বাসায় যাব। আমি মাহিকে আর রিয়াকে ধরে কোনো মতে হাসপাতাল থেকে বের করলাম। মাহি আর রিয়া আমার 2 পাশে বসলো। হঠাৎ করে রিয়া বলল, লাদেন, আমার বিয়েটা ভেঙে গেছে। আমি রিয়ার দিকে অবাক চোখে তাকিয়ে বললাম, কি বলিস? তোর বিয়ে আবার কিভাবে ভেঙে গেছে? বাসায় চল, তারপরে আমি সব কিছু বলছি। গাড়ির ভেতরে রিয়ার সাথে আমার আর তেমন কোনো কথা হয়নি। বাসায় যাওয়ার পর আমি একটু কান্না করছে, তবে আম্মু আমাকে এটাই বলেছে, যে কাজে নিজের জীবন যাওয়ার ঝুঁকি আছে সেই কাজ করতে হবে না, আগে নিজের জীবন তারপর কাজ। রুমে যাওয়ার পর আম্মু আমাকে নিজ হাতে খাইয়ে দিয়ে চলে গেল। একটু পর রিয়া একটা আম খেতে খেতে রুমে ঢুকে বলল, কি রে লাদেন, কি করিস? আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, এই তো শুয়ে আছে। রিয়া আমার পাশে বসে বলল, তোর চেহারা আগের থেকে অনেক সুন্দর হয়েছে। তাহলে একটা কিস কর। রিয়া আমার দিকে চোখ ঘুরিয়ে বলল, উল্টোপাল্টা কথা বললে একদম তোর মুখে দিব। আচ্ছা বাবা, সরি। এখন তোর বিয়ে কি কারণে ভেঙে গেছে এটা বল। ছেলে সরকারি চাকরি করে, সব কিছু ঠিকঠাক ছিল। তবে সেদিন আমি লুকিয়ে ছেলের বাসায় গিয়েছিলাম, তবে গিয়ে দেখি শালা টাকলা হয়ে বিছানায় শুয়ে আছে, আর ওর মাথায় নকল চুল লাগানো।
আমি কি টাকলা ছেলেকে বিয়ে করব বল? এই জন্য সবার সামনে ওকে অপমান করে বিয়ে শেষ করে দিয়েছি। ছেলে সরকারি চাকরি করে, মাথায় চুল আছে কি নাই সেটা দেখার বিষয় হলো। তোর তো টাকার দরকার। আমি বুঝি টাকাকে বিয়ে করব? টাকা দেখে বিয়ে করলে জীবনে বাচ্চার মুখ দেখতে হবে না। হো মা, আমি আছি কেন? তুই টাকা দেখে বিয়ে কর, বাকিটা আমি দেখব। রিয়া আবার রেগে বলল। তাই না? এই কথা বলে রিয়া আমাকে ইচ্ছে মতো মারতে লাগলো। আমি রিয়াকে থামাতে গিয়ে ওকে জড়িয়ে ধরে বললাম, আমাকে ছেড়ে দে। রিয়া আমার কাছ থেকে ওকে ছাড়িয়ে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বুঝেছি ও লজ্জা পেয়েছে। আমি তাড়াতাড়ি ওকে সরি বলে বললাম, বাদ দেন না এসব, তুই আমার ফ্রেন্ড, তোকে জড়িয়ে ধরবো না তো কাকে জড়িয়ে ধরবো? আমাকে বিয়ে করবি তুই? ধুর রিয়া, মজা করিস না তো তুই। তোর এইসব মজা মনে হয়? আমি রিয়াকে আমার পাশে বসিয়ে বললাম, চিন্তা করিস না, একজন গেছে তো কি হয়েছে, ছেলে কি দেশে অভাব আছে? রিয়া মাথা নিচু করে বলল, আমি কি বলতে চেয়েছি তুই বুঝলি না লাদেন? থাক, আর বুঝতে হবে না। তুই আমার একটা কাজ করে দিতে পারবি? বল কি করতে হবে, তবে আমি চেষ্টা করব। তুই তো জানিস আমি আগে কি কাজ করতাম। এখন আমি চাই আমার কাজগুলো তুই কর। আমি যতটা পারি তোরে সাহায্য করব। তোরে আমি এটাই বলতে চাই, আমার সব কিছুর দায়িত্ব তুই নিবি। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, দেখ রিয়া, আমার নতুন নতুন চাকরি হয়েছে, আমি আবার এসবের ভেতরে জড়াতে চাই না। তাছাড়া আমি তো সময় পাই না। সময় পেতে হবে না তোর, আমি কিছু লোক রেখে দিব। তুই শুধু ওদের বলবি কিভাবে কি করতে হবে, আর কিছু না। দেখ, কালকে একটা 3 বছরের বাচ্চাকে মেরেছে। আমি জানি ওরা কে, কিন্তু আমি কিছুই করতে পারছি না, কারণ আমি সব কিছু ছেড়ে চলে এসেছি। আমাকে একটু সময় দে, আমি চিন্তা করে তোরে সবকিছু জানাবো। রিয়া আমার ঠোঁটে কিস করে বলল, তুই আমার বন্ধু, এটা কোনো বিষয় না। আমি এবার চোখ গরম করে ওর দিকে তাকিয়ে বললাম, তুই কিছু করলে এটা কোনো বিষয় না, আর আমি কিছু করলে এটা উল্টো পাল্টা হয়ে যায়। রিয়া দাঁত কেলিয়ে বলল, এটাই তো। তবে তোর মনটা খুব ভালো লাদেন, তুই অনেক ভালো একটা মেয়ে পাবি। আচ্ছা, তুই কি কাউকে পছন্দ করিস? সব কথা যদি তোরে একদিনেই বলে দেই তাহলে কি করে হবে? অন্য একদিন বলবো। তাহলে এখন কি আমি চলে যাব? যা, আমি একটু ঘুমাবো। আমিও তোর পাশেই ঘুমাই। ঘুমাতে পারিস, সমস্যা নেই, তবে প্রেগনেন্ট হলে আমাকে আবার দোষ দিবি না, আমি আবার ফ্রিতে। লুচ্চা কোথাকার, তোর সাথে তো কথা বলাটাই আমার ভুল। দেখ রিয়া, আর যাই বলিস লুচ্চা বলবে না একদম, নইলে খুন করে দেব। চারিদিকে রক্তের বন্যা, এর মাঝে শুধু আমি পড়ে আছি। পাশে ছিল তুই, যাকে একটু ভরসা করে তোর হাত ধরবো বলে হাতটা বাড়িয়েছিলাম, কিন্তু সেই হাতটাও কেটে দিল আমার। এত এত লাল গোলাপের মাঝে শুধু আমি ফুলের কাটা টুকুই পেলাম। হতে চেয়েছিলাম ভালো, আর হয়ে গেলাম খারাপ। সমাজ আমাকে বলে আমি খারাপ, কিন্তু আমার মনের ভিতরে যে কি চলছে এটা কেউ বুঝতে পারে না। সবাই স্বার্থপর রে লাদেন, এই পৃথিবীতে কেউ কারোর আপন নয়। সময় আমাদের সব কিছু শিখিয়ে দেয়। এই কথাগুলো বলে রিয়া কান্না করে দিল। আমি বুঝলাম না হঠাৎ করে ওর কি হয়েছে। আমি ওর হাত ধরে বললাম, হঠাৎ করে এসব কথা বলে কান্না করে দিলি কেন? তোর কি হয়েছে রিয়া? রিয়া চোখের পানি মুছে দাঁড়িয়ে বলল, আজকে আমি আসি রে, তোর সাথে আমি পরে কথা বলবো। রিয়া আর কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ আগে রিয়া কি সুন্দর হাসি মুখে কথা বলছিল, আর হঠাৎ করে ওর কি এমন হলো যার কারণে ও কান্না করে ফেলল? আর এসব কথাগুলোর অর্থ কি? আমি তো কিছুই বুঝতে পারলাম না। ফোনের আওয়াজ শুনে আমার নজর গেল ফোনে। ফোনটা হাতে নিয়ে দেখি একটা আননোন নাম্বার। আমি মাঝে মাঝে অচেনা নাম্বার থেকে কল এলে খুব কমই ধরি, তবে আজকে কি মনে করে ফোন রিসিভ করলাম বলতেই পারি না। ফোন রিসিভ করতে ওপাশ থেকে মেইলি কণ্ঠে আওয়াজ এলো, যখন আমার জন্ম হয়েছে তখন আমি দুনিয়ার কিছু ভালো করে জানতে পারিনি।
আর যখন থেকে আমি বড় হয়েছি বা কোনো ভুল কাজ করেছি, তখন থেকে আমার বড় ভাই বলতো তোর বিয়ে হলে তোর চাচাতো ভাইয়ের সাথেই হবে। তুই তো পালিয়ে চলে গেলি, তবে টেনশানে আমাকে রেখে গেলি। আমি তোরে কসম করে বলছি, 1 সেকেন্ডের জন্য হলেও তুই আমার হাজব্যান্ড হবি, এবং এই 1 সেকেন্ডকে অর্ধেক ভাগ করে আমি সেই সময়টা তোর সাথে একই বিছানায় কাটাবো, এবং আমি দুনিয়ার সকল মানুষকে দেখব যে তুই আমার স্বামী, আর আমার সাথেই তুই বাসর করলি। আমি হাসতে হাসতে বললাম, আরে ছোট আপু যে, আর কি বলবেন আমাকে? আপনি 1 সেকেন্ডের জন্য হলেও আপনার হাজবেন্ড বানাবেন? আহারে, মেয়ের কি শখ! আমি তার এলাকা থেকে পালিয়ে চলে আসলাম, আমাকে কিছু করতে পারে নাই, আবার আমাকে নাকি তার স্বামী বানাবে। এটা বুদ্ধিতেই রাতে শুয়ে শুয়ে এসব স্বপ্ন দেখবেন, তাহলে যদি পূরণ হয়। আর তুই আমার সামনে পড়বি না, নইলে তো তুই জানিসই আমি তোর কি করতে পারি। তুই আর আমার কি করবি? যেখানে তোর প্রাণপ্রিয় বন্ধু টাকার জন্য তোর পায়ে গুলি করলো, আমি তো বলছিলাম তোরে যেন জায়গায় মেরে ফেলে, কিন্তু ও ভুল করে ফেললো। আপু, মনে আছে আমি আপনাকে কি বলেছিলাম? মরার আগে আমাকে মেরে ফেলেন, নইলে আপনার যে আমি কি অবস্থা করব এর কোনো হিসাব নেই। আগামী 1 মাসের ভেতরে আমি রাসেল ভাইকে মেরে তাদের বাসার সামনে টুকরো টুকরো করে ওর মাংসগুলো রাস্তায় ফেলে রাখবো। যদি আমাকে আটকাতে পারিস তাহলে আটকিয়ে দেখা। ইস, এভাবে বলো না বেবি, আমি তো ভয় পেয়ে গেছি। হুমকি দিস নাকি ভয় দেখাস? দেখ, তোর হুমকি শুনে আমি তো বিছানায় হিসু করে দিচ্ছি। এমনি রুমের ভিতরে উলঙ্গ হয়ে ভিডিও তৈরি করছিলাম, আর তুই সব কিছু নষ্ট করে দিলি। বাজারের নষ্ট মগি কোথাকার! তোরে আমি কি করবি? আমার গালে চুমু দিবি? তোর মুখে আমি যখন মুতবো না তখন বুঝবি। ধুর, তোর সাথে আমি আমার কথা বলে আমি আমার মুখ খারাপ করছি কেন? কেন? আমাকে এই অবস্থায় দেখে তোর ভালো লাগেনি? তুই যদি বলিস তো। আমি আর কিছু না বলে ফোনটা কেটে বন্ধ করে দিলাম। আমার মাথা যেন ধরে গেছে এই মেয়ের সাথে কথা বলে। ছি ছি, একটা মেয়ে এতটা নষ্ট কিভাবে হতে পারে? সামনে দেখা দেওয়ালে আঘাত করে নিজের রাগ কোনো মতে কন্ট্রোল করতে লাগলাম। এরে তো আমার বোন বলতেও আমার লজ্জা করে। ওর মুখে থুথু দিয়ে আমি বেশ ভালোই কাজ করেছি। মাহিকে ডাক দিতেই মাহি ভেতরে আসলো। আমি ওকে বললাম, আমার মাথায় একটু পানি দে, আমার মাথা গরম হয়ে গেছে। মাহি আমার মাথায় পানি দিয়ে চুপচাপ বাহিরে চলে গেল। এখন রাগ কিছুটা হলেও কন্ট্রোল হয়েছে। রাতের খাবার খেয়ে সবকিছু ভুলে ঘুমিয়ে গেলাম। সকালে দরজার কটকট আওয়াজ শুনে ঘুম ভাঙল। ঘুম ঘুম চোখে বললাম, মাহি, বিরক্ত করিস না তো, একটু ঘুমাতে দে। এত সকাল সকাল ডাকার কোনো মানে আছে বল? মাহি দরজার বাহির থেকে বলল, তোর কাছে সকাল মনে হয় না? এখন বাজে 10টা, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নে, বাসায় মেহমান আসছে। তুই দরজা খুল, আমি তোকে সাহায্য করছি। জোরে ঠেলা দে, খুলে যাবে। মাহি আমার কথা শুনে দরজা খুলে ভিতরে ঢুকলো। আমি মাহির দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে এখন সেটা বল। ভালো করে একটু ঘুমাতেও দিলি না। আর ঘুমাতে হবে না, বাসায় মেহমান আসছে তোরে দেখতে, এখন উঠে পড়। মাহির কথা শুনে বিছানা থেকে উঠলাম, লাঠিতে ভর করে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে দেখি মাহি এখনো বসে আছে। আমি মুখের পানি মুছতে মুছতে বললাম, সকাল সকাল বাসায় আবার কে এসেছে রে মাহি? তুই আগে বাইরে গিয়ে নিজের চোখে দেখ কে আসছে, আমাকে জিজ্ঞেস করবি না। আমি মাহির কথা শুনে রুম থেকে বেরোলাম। আর রুম থেকে বের হয়ে দেখি নিতুর আম্মু আর ওর বাবা সোফায় বসে আছে। আমার আম্মু সামনে বসে বসে পান চেবাচ্ছেন। আন্টিকে দেখে আমি সালাম দিয়ে বললাম, ভালো আছেন আন্টি? আন্টি আমার সালামের জবাব দিয়ে বলল, ভালো আছি বাবা। তোমার এখন কি অবস্থা? এই তো মোটামুটি এখন একটু ভালো আছি। সকাল সকাল আমাদের বাসায় আবার কি মনে করে আন্টি? আন্টি আমার কথা শুনে হাসি দিয়ে বলল, কেন, তোমাদের বাসায় আসা কি মানা আছে নাকি? আমি সোফায় বসতে বসতে বললাম, কি যেন বললেন আন্টি আপনি? আমি তো অনেক খুশি হয়েছি যে আপনি আমাদের বাসায় আসছেন।
বাবা, তোমার সাথে কিছু কথা ছিল আমার। তোমার আম্মুর সাথে আমি সব কিছু বলেছি, আর উনি আমাকে ভালো করেই চিনেছেন। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, কি রে লাদেন, তুই ওদের চিনিস না? ওরা তো আমাদের পাশের গ্রামের। তাছাড়া তুই তো পাশের গ্রামে প্রতিদিন যেতি। আমি আম্মুর কথা শুনে বললাম, আমি চিনি ওনাদের, তোমার বলতে হবে না। তবে কোন বিষয় নিয়ে তোমরা কথা বলছিলে আমাকে সেটাই বলো। নিতুর বাবা এবার আমার কথা শুনে একটা হাসি দিয়ে বলল, তুমি ছেলেটা অনেক ভালো। তোমার নিজের জীবন বাজি রেখে আমাদের তুমি বাঁচিয়েছো। তাছাড়া আমরা ভালো একটা ছেলে খুঁজেছিলাম, যে আমাদের মেয়ের জন্য একদম পারফেক্ট। যে আমাদের বাঁচিয়ে এখন পর্যন্ত নিয়ে আসছে, সে আর যাই হোক খারাপ হতে পারে না। আমরা চাই আমাদের মেয়েকে তুমি বিয়ে করো। তোমার মতো ভালো ছেলে পাওয়ার ভাগ্যের বিষয়। এই বিষয়ে তোমার আম্মুর সাথে আমার কথা হয়েছে, তিনি পুরোপুরি মত দিয়েছেন। এই বিষয়ে এখন তোমার মত চাইছি আমরা। আমি আম্মুর দিকে তাকাতেই আম্মু বলল, বাবা, আমি এই বিয়েতে রাজি। তাছাড়া ওরা আমাদের চেনা জানা, ওরা আমাদের পাশের গ্রামের মানুষ। আমি কি করে না করি বল? আশা করি তুইও না করবি না। আম্মুর কথা শুনে আমি মনে মনে একটু খুশি হলাম। তাহলে এখন কোনো কিছু ছাড়াই আমি নিতু ম্যাডামকে বিয়ে করতে পারবো। আহা, কি আনন্দ আকাশে বাতাসে! আমি আমার পুরাতন ভালোবাসা আবার ফিরে পাচ্ছি। আমার ভেতরে যে এখন আনন্দের বন্যা চলছে, এটা বলার বাইরে। আজকে মনে হচ্ছে আমার সবচেয়ে খুশির দিন। আমি আমার ভালোবাসার মানুষকে কাছে পাবো। এর চাইতে খুশির দিন কি আর হতে পারে? আমি তো ভেবেছিলাম নিতু ম্যাডামকে পাওয়ার জন্য আমার কত কষ্ট করতে হবে, কিন্তু এখন খুব সহজেই আমি ওকে আমার বউ হিসাবে পেয়ে যাব। সত্যি আমার ভাগ্য খুব ভালো। ইস, এখন যদি নিতু ম্যাডাম থাকতো তাহলে তিনি কতটা না লজ্জা পেতেন। আমি তার লজ্জার মুখটা দেখতে পারতাম। তার মানে নিতু ম্যাডামের এই বিয়েতে মত আছে। কোনোভাবে নিতু ম্যাডাম আমাকে আবার সারপ্রাইজ দেবে না তো? নিতু ম্যাডামের এই বিয়েতে মত আছে, তার মানে নিতু ম্যাডাম আমাকে চিনতে পেয়েছে, কিন্তু তিনি মুখে স্বীকার করতে চায় না। খুব চালাক মেয়ে নিতু ম্যাডাম। কি চিন্তা করো বাবা? আন্টির কথা শুনে আমি মাথা নিচু করে বললাম, কিছু না আন্টি। তাছাড়া আমার আম্মু যদি রাজি থাকে আমি না করব না। আমি আমার আম্মুর মুখের ওপর কোনো কথা বলতে পারবো না। আমার আম্মুর জন্য আমি নিজেকে কুরবান করে দিতে পারি। আন্টি একটা হাসি দিয়ে বলল, মাশাআল্লাহ বাবা, শুনে খুব খুশি হলাম। তাছাড়া আমার ছোট মেয়ে অনেক ভালো, ও তোমাকে খুব ভালোবাসে দেখিও। আমি তো অবাক হয়ে বললাম, ছোট মেয়ে মানে? ছোট মেয়ে মানে হলো সেই দিন আমাদের সাথে আমার মেয়ে ছিল না, ওই নিতুর বোন। ওর সাথেই তোমার বিয়ে, বুঝছো বাবা? সেই দিনও তোমার বাইকের সামনে বসে আসছে না। আন্টির কথা শুনে মুহূর্তের ভেতরে আমার মুখটা কালো হয়ে গেল। আমি ভাবলাম, কি আর হলো কি? আমি ভাবছিলাম নিতু ম্যাডামের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু এখন তো শুনি তার ছোট বোনের সাথে। এর মানে কি? কিছু তো আমার মাথায় ঢুকছে না। আন্টি আবার বলা শুরু করলো, আগামী 10 দিন তোমার হাতে আছে, পরে আবার তুমি ডিউটিতে ফিরে যাবে। এজন্য আগামী 8 দিন পর তোমার আর আমার ছোট মেয়ের বিয়ে। তোমার আম্মু রাজি আছে, আশা করি তোমার কোনো প্রবলেম থাকবে না। সময় মতো সব কিছু করে নেবে। এত তাড়াতাড়ি সব কিছু করছি কারণ তুমি একবার গেলে কখন আসবে এর কোনো হিসাব নেই, এজন্য আমি এসব করছি। আমি যে ভুল কিছু করতে যাচ্ছি এখন আমি খুব ভালো করেই বুঝতে পারছি। আমার ভেতরে যেন কেমন তুফান সৃষ্টি হয়েছে, এটা আমি বলতে পারি। আমি ভাবি নাই কখনো এমন পরিস্থিতিতে পড়তে হবে। আমি তো ভাবছিলাম নিতু ম্যাডামের সাথে আমার বিয়ে হবে, এই জন্য আমি এই বিয়েতে রাজি ছিলাম। কিন্তু এখন তো তার উল্টো। এখন যদি আমি কিছু বলি তাহলে আমার আম্মুর মান সম্মান থাকবে না। নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে আসলাম মনে হচ্ছে। আমি এবার আস্তে করে বললাম, সব কিছু তো বুঝলাম আন্টি, কিন্তু বড় মেয়ে রেখে ছোট মেয়েকে আপনি... আন্টি আমাকে থামিয়ে বলল, তুমি কি বলতে চাইছো তা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। তোমার নিতু ম্যাডাম সে নাকি কখনো বিয়েই করবে না, সে দেশে সেবা করবে।
তবে গোপন সূত্রে কোনোভাবে জানতে পেরেছি ও কারো সাথে প্রেম করে, তবে আমাদের কিছু বলে না। বিয়ের কথা বললে ও বরং উল্টো রেগে যায়। এজন্য আগে আমার ছোট মেয়েকে বিয়ে দিচ্ছি, পরে যদি পারি তাহলে ওর ব্যবস্থা করব। তোমার নিতু ম্যাডাম আবার আমাদের বাসায় না পেলেও রেগে যাবে। আমাদের এখন যেতে হবে। নিতু ম্যাডাম এসব জানে কি আন্টি? না, ও কিছু জানে না। এখন গিয়ে ওকে সবকিছু বলবো, আর আমি আশা করি ও না করবে না। ও বরং আরো খুশি হবে, কারণ তোমার মতো ছেলে খুঁজে পাওয়া ভাগ্যের বিষয়। আচ্ছা, তুমি আবার সময় মতো চলে যাবে কিন্তু। তোমার বন্ধু বান্ধব থাকলে অবশ্যই তাদের আসতে বলবে। আর তুমি তোমার আম্মুর এক কথায় রাজি হয়ে গেলে। এতটা ভালোবাসো তুমি তোমার আম্মুকে। সত্যি তুমি ছেলেটা অনেক ভালো। এখন আমরা বুঝতে পারছি তুমি কোনো খারাপ ছেলে নয়। আচ্ছা, আমরা এখন গেলাম। দেখতে দেখতে আন্টি আর আঙ্কেল বের হয়ে চলে গেল। আমি মাথা নিচু করে বসে আছি। আম্মু আমার পাশে বসে আমার মাথায় হাত দিয়ে বলল, তুই আজকে যেভাবে আমার সম্মান করলি, সত্যি আমি অনেক অনেক খুশি হয়েছি। আমার কিচ্ছু লাগবে না বাবা, তুই থাকলেই আমার সব কিছু হবে। আম্মুর মুখের দিকে তাকিয়ে আমি সবকিছু ভুলে গেলাম। এখন যদি আমি না করি, আমি এই বিয়েতে রাজি না হলে আম্মুর মান সম্মান চলে যাবে। আমার সাথে খারাপ কিছু হোক, কিন্তু আমার আম্মুর সাথে এসব কখনোই হতে দেব না। নিজের জীবন দিয়ে হলেও আমি আমার আম্মুর সম্মান রক্ষা করব। ভালোবাসি না আমি আমার আম্মুকে, তবে আফসোস একটা জায়গায়, আম্মুকে আমাকে ভালোবাসার কথা জানতে পারলাম না। আম্মু উঠে টেবিল থেকে নাস্তা এনে আমাকে খাওয়াতে লাগলো। আমি আম্মুকে জিজ্ঞাসা করলাম, এত তাড়াতাড়ি সবকিছু করার কি দরকার আম্মু? আম্মু হাসি দিয়ে বলল, তুই একবার চলে গেলে কবে আসবি তার কোনো হিসাব আছে? তাছাড়া আমার এখন বয়স হয়েছে, তোর বোনকে বিয়ে দিয়ে আমি আমার নাতির মুখ দেখব। পরে আমি মারা গেলেও সমস্যা নেই। আমি আম্মুর মুখে হাত দিয়ে বললাম, এসব কথা মোটেও বলবে না। তুমি ছাড়া আমাদের কে আছে? তুমিও তো আমাদের সব কিছু। ভাইয়া, তোর ফোনটা একটু দিবি? আর মেয়ের পিক কি তোর ফোনে আছে? আমি মাহির দিকে তাকিয়ে বললাম, পিক টিক নাই। আর আমি কি জানি হঠাৎ করে আম্মা সবকিছু ঠিকঠাক করে ফেলবে। বিছানার নিচে গিয়ে দেখো আছে। মাহি আর কিছু না বলে চলে গেল। আম্মু আবার বলল, আমি তো আবার তোর মতের বিরুদ্ধে গিয়ে। আরে আম্মু, তুমি কি যে বলো না। আমি তোমাকে এই কথা বলছি কি, আমার আম্মু কিছু বলবে আমি রাখবো না, এটা কি হতে পারে বলো? তোর পায়ের কি অবস্থা এখন, কেমন ফিল করছিস? এই ভালো হয়ে যাবে, চিন্তা করুন আম্মু। নাস্তা শেষ করে বললাম, আম্মু আমি একটু ছাদে গেলাম, একটু হাওয়া খেয়ে আসি। বাবা, দিনের অবস্থা ভালো না, যে কোনো সময় মেঘ চলে আসতে পারে, এখন যাওয়ার কোনো দরকার নেই। আরে আম্মু, কিচ্ছু হবে না। বৃষ্টি আসলে বৃষ্টিতে ভিজবো। অনেকদিন হলো বৃষ্টিতে ভিজি নাই। সে তোর যা ইচ্ছা হয় তাই কর। আর রিয়া মেয়েটা অনেক ভালো হয়ে গেছে। সেই দিন আমার পা ধরে বলছে, আন্টি আমি এখন ভালো হয়ে গেছি, আপনার সাথে যদি কোনো বেয়াদবি করে মাফ করে দেবেন। ও এখন আর আগের মতো নেশা করে না। শুনলাম ও নাকি তোর বান্ধবী। আম্মু, কি করব বলো? মেয়েটা ভালোই আছে, এটা আমি জানি। আম্মু আর কিছু না বলে উঠে চলে গেল। আমি লাঠিতে ভর করে হেঁটে ধীরে ধীরে ছাদে চলে গেলাম। আম্মু ঠিকই বলেছে, আজকের দিনটা মেঘলা, আকাশের আবহাওয়া ভালো নেই। কখন যে মেঘ এসে যায় এর কোনো হিসাব নেই। ছাদের এক কোণায় গিয়ে চুপটি করে বসলাম। নিচে বসতেই মেঘের বড় বড় ফোঁটা পড়তে লাগলো। হঠাৎ করে চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। মেঘের পানির সাথে চোখের পানি মুছে যাচ্ছে, বলাই যায় না। আজকে কান্না করতে খুব যেন ইচ্ছে করছে। 4 শব্দের ভালোবাসা, এর ভেতরে কত গভীরতা লুকিয়ে আছে না? মানুষ কখন কান্না করে জানেন? যখন দেখে সে সবচেয়ে বড় অসহায়। আজকে আমি সবকিছু হারিয়ে কেমন যেন অসহায় হয়ে পড়ছি। আমি নিজ চোখে দেখেছি একটা ছেলে 1 মাসের ভালোবাসা হারিয়ে কেমন পাগলামো করছে। আর আমার তো অনেক দিনের ভালোবাসা। হয়তো নিতু ম্যাডাম আমাকে ভালোবাসে না, কিন্তু আমি তো তাকে ভালোবাসি। নিতু ম্যাডাম একবার আমাকে বলতো, তুমি সেই পিচ্চি ছেলে যে প্রতিদিন আমার পিছনে ঘুরতো?
তখন তো আমি একটু হলেও নিজেকে বুঝতে পারতাম, কিন্তু নিতু ম্যাডাম আমাকে একদম না চেনার ভান করলো। হয়তো তিনি সবকিছু ভুলে গেছেন। কিভাবে তিনি আমাকে ভুলতে পারলেন? আমি তো ভেবেছিলাম ছোটবেলার ভালোবাসা আবার ফিরে পাবো, কিন্তু না, সেটাও হারিয়ে গেল। মানুষ বলে ছেলেরা কখনো কান্না করে না, ওদের মন নাকি খুব শক্ত হয়। কিন্তু ছেলেরা নীরবে কান্না করতে খুব পারে, শুধু কাউকে দেখায় না। মাঝে মধ্যে মনটা চায় সবকিছু ছেড়ে দিয়ে আত্মহত্যা করে ফেলি, কিন্তু আম্মুর মুখের ওপর তাকিয়ে পারে না। সবাই তো আর ভালোবাসার গুরুত্ব বোঝে না, আর বুঝবে কি করে? ভালোবাসার মাঝে যদি দেহ খোঁজে, তাহলে কিভাবে বুঝবে ভালোবাসার মতো ভালোবাসতে হবে? ভালোবাসি বললেই কি ভালোবাসা যায়? আগলে রাখা শিখতে হয়। আমার সবচেয়ে বড় ভুল হলো নিতু ম্যাডামকে প্রপোজ না করা। এখন কেন জানি আমার চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করছে, ভালোবাসি আপনাকে নিতু ম্যাডাম, আমাকে আবার একটা সুযোগ দেবেন। আমি আপনার জন্য সবকিছু করতে পারবো। নিতু ম্যাডাম আমার জীবনে ছিল না, এটা খুব ভালো ছিল, কিন্তু তিনি আবার ফিরে এসে সবকিছু মনে করিয়ে দিল। আবার নতুন করে আমি নিতু ম্যাডামকে ভালোবাসতে শুরু করেছি। ভালোবাসা কি চেহারা দেখে হয়? অবশ্যই না। কখন যে কাকে ভালো লেগে যায় বলা যায় না। বৃষ্টির পানিতে যদি কষ্টগুলো ধুয়ে ফেলতে পারতাম তাহলে খুব ভালো হতো, মনের ভেতরে কোনো কষ্ট থাকতোই না। কিন্তু বৃষ্টির পানিতে বসে বসে শুধু কান্না করছি, এছাড়া আমার আর কোনো উপায় নেই। ভাগ্যে যা ছিল তাই হয়েছে। কি রে লাদেন, তুই এখানে বসে বসে কি করিস? ছাদের দরজায় তাকিয়ে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। আমি আমার মুখে একটু পানি দিয়ে বললাম, এই তো বসে বসে বৃষ্টির পানিতে ভিজে এনজয় করছি, তুই আসবি? রিয়া হেঁটে আমার পাশে বসে বলল, অনেকদিন হলো বৃষ্টিতে ভেজা হয় না, তবে ভালোই লাগছে। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে তুই বসে বসে কান্না করছিস। তোর চোখ হালকা লাল হয়ে গেছে। আরে না, তেমন কিছু নয়। দেখ লাদেন, তুই আর যাই করিস, আমার সাথে মিথ্যে কথা বলতে পারবি না। কি হয়েছে এখন এটা বল। উপরে আকাশের দিকে তাকিয়ে বললাম, মাঝে মাঝে কিছু জিনিস আছে যেগুলো পরিবারের জন্য কোরবান করতে হয়, সবকিছু ভুলে যেতে হয়। আমি যেটা চেয়েছি সেটা পাইনি, হয়তো এটা আমার কপালের লিখন। পৃথিবীর নিয়মটাই এমন রে। তোর কি হয়েছে আমাকে একটু বল। আমার বিয়ে ঠিক হয়ে গেছে রিয়া। রিয়া আমার কথা শুনে অবাক হয়ে বলল, কি? আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তার মানে তুই খুশিতে কান্না করছিস? না রে রিয়া, আমি এটা চাইনি। আমি কাউকে ছোটবেলায় ভালোবেসেছি, তাকে পাইনি। আমার সাথে উল্টো কিছু হয়েছে। কি হয়েছে সেটা বল শুনি। আমি ধীরে ধীরে রিয়াকে সবকিছু বলে দিলাম। সবকিছু শুনে রিয়া বলল, আমি কি আন্টির সাথে এই বিষয়ে কথা বলবো? না, তার আর দরকার নেই। আমার আম্মু এই বিয়েতে অনেক খুশি, আমি তাকে হতাশ করতে চাইনি। রিয়া মাথা নিচু করে বলল, আমিও কাউকে তোর মতো ভালোবেসেছিলাম, কিন্তু সে আমাকে রুমের ভিতরে নিয়ে বন্ধুদের সাথে মজা করতে চেয়েছিল। ভাগ্য ভালো ছিল তখন সাথে পিস্তল ছিল, এই জন্য বেঁচে আসছি। নাহলে এখন আর এই রিয়াকে দেখতে পারতি না। রিয়া, যদি তোর কাছে কিছু চাই আমাকে দিবি? রিয়া আমার মুখের দিকে তাকিয়ে বলল, কি চাস শুধু একবার বল, আমি তোর এই সব কিছু দিতে রাজি। তুই আমার বন্ধু না? জীবনে কত খুন খারাপি করলি, তুই আমাকে মেরে ফেল। আমি যখন রাস্তায় বের হব তখন তুই আমাকে গুলি করে দিস। আমার এসব আর ভালো লাগে না। আমার পরিবারের মানুষগুলো আমাকে ব্যবহার করছে, সবাই আমাকে তাদের হাতের ময়লা মনে করে। আমার চাচাতো বোন, যাকে আমি নিজের বোনের মতোই মনে করি, কিন্তু সে আমার সাথে বাজে ব্যবহার করে। কি করব বেঁচে থেকে বল? পরিবারের মানুষগুলো যদি বেইমানি করে, তখন কি আর কারো আশা করা যায়? আমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো মানে আছে বল? যাকে ভালোবাসি তাকে পেলাম না। আম্মুর কথা শুনে আমার নিজের সবকিছু শেষ করতে হবে। তুই তো সবকিছু পারিস, আমাকে প্লিজ তুই মেরে ফেল। আমি শুধু আমার আম্মুর মুখের দিকে তাকিয়ে আত্মহত্যা করতে পারি না। রিয়া আমার কথা শুনে কিছু বলল না, একটু চুপ রইল। কিছুক্ষণ পর আমার দিকে তাকিয়ে বলল, যদি আর কোনোদিন এইসব কথা বলিস তাহলে তোর সাথে
আমার বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। সব কিছু মিলিয়ে হয় জীবন। তুই আমাকে দেখ, আমি এখন আবার নতুন করে কাউকে ভালোবাসতে শুরু করেছি। সে আমার সামনেই আছে, কিন্তু আমি তাকে কাছে পেয়েও ছেড়ে দিচ্ছি। কারণ কে জানিস, সে যদি সুখে থাকে তাহলে আমি দূর থেকে দেখে খুশি হতে পারবো। কার কথা বলিস রিয়া? রিয়া হাসি দিয়ে বলল, তুই যদি বুঝতি তাহলে এখন আর এই কথা বলতি না। বাদ দে। তবে শোন, আমি তোর বিয়ের সব দায়িত্ব পালন করব। রিয়া তোর কণ্ঠ এত ভারী হয়ে যাচ্ছে কেন? মনে হচ্ছে তোর চোখ দিয়ে পানি পড়ছে। রিয়া দাঁড়িয়ে বলল, ভালোবাসি বলেই যদি ভালোবাসা হয়ে যেত তাহলে বিষয়টা খুব সহজ হতো, আর কোনো কষ্ট করা লাগতো না। কিন্তু ভালোবাসা আর ভালো লাগা এক না। নতুন করে আমিও কাউকে ভালোবাসতে শুরু করেছিলাম, কিন্তু তার আগে সব কিছু শেষ হয়ে গেল রে। আচ্ছা আমি গেলাম, তুইও চলে আয়, না হলে পরে ঠান্ডা লেগে যাবে। রিয়া দরজা দিয়ে বের হয়ে চলে গেল। আসলে কার মনের ভেতরে যে কি আছে এটা কেউ জানে না। তবে আমাকে যদি একটু সময় দিত নিতু ম্যাডামের মন জয় করার জন্য, তাহলে আমি একটু চেষ্টা করতাম, কিন্তু সেটাও পাইনি। আম্মুর মুখের দিকে তাকিয়ে সবকিছু শেষ করে দিলাম। আমি দাঁড়িয়ে ধীরে ধীরে হেঁটে রুমে চলে গেলাম।